স্বাগত সবাইকে। কেমন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্টার সিনেমিক্সের সৌজন্যে। দর্শক, নিরাপদ সড়কের দাবিতে মাসখানেক আগে শিশু শিক্ষার্থীদের আন্দোলন আমাদের চোখ খুলে দিয়েছে। বিভিন্ন পক্ষ এমন দাবি করলেও সত্যি কি চোখ খুলেছে? সড়ক কি হয়েছে নিরাপদ? খুলে যাওয়া চোখে মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হতে দেখা ছাড়া হয়েছে কি উল্লেখ করবার মতো কোনো সমাধান? আলোচনার শুরুতেই রাখতে চাই এমন প্রশ্ন। ঈদে ঘরে ফেরা এবং ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রাপথ নিরাপদ করতে প্রতিবারের মতো এবারও সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল নানান উদ্যোগ। কিন্তু সব উদ্যোগকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঈদের আগে ও পরে ঘটেছে একের পর এক সড়ক দুর্ঘটনা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসেবে ঈদুল আজহার মৌসুমে 237টি দুর্ঘটনায় 259 জন নিহত এবং আহত হয়েছেন 960 জন। আর নিরাপদ সড়ক চাইয়ের হিসেবে বলছে ঈদের আগে পরের 14 দিনে দেশের বিভিন্ন সড়কে 145টি দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন 207 জন, আহতের সংখ্যা 493। এর মধ্যে চালকের খামখেয়ালিপনার বলি হয়ে কুষ্টিয়ার মায়ের কোলে থাকা শিশু আকিফা এবং গতকাল ঢাকায় ঈগল পরিবহনের চাকায় পিষ্ট হয়ে রূপনগর থানার এসআই উত্তম কুমারের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সড়ক দুর্ঘটনা বেড়ে গেলে কিংবা সড়কে গুরুত্বপূর্ণ কারো মৃত্যু ঘটলে দুর্ঘটনা রোধে তোড়জোড় শুরু করে সরকারের কর্তৃপক্ষীয় সংস্থাগুলো। নতুন নতুন কমিটি গঠন হয়, দফায় দফায় বসে বিভিন্ন সভা, কিন্তু সবাই আলোচনায় ঘুরে ফিরে আসে পুরনো সুপারিশগুলোই। ঘোষণা আসে কঠোর পদক্ষেপ, কিন্তু বাস্তবায়ন হয় নগণ্যই। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে খোদ মাননীয় প্রধানমন্ত্রী 5 দফা নির্দেশনা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া হয়েছে 17 দফা নির্দেশনা, কিন্তু এই নির্দেশ বাস্তবায়ন এখনো করেনি দায়িত্বপ্রাপ্ত সংস্থা কিংবা পরিবহন মালিক শ্রমিকদের সংগঠন। বাসের দৃশ্যমান দুটি স্প্যানে চালক ও সহযোগী ছবিসহ চালকের লাইসেন্স ও মোবাইল নম্বর রাখার নির্দেশনা থাকলেও সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি ছাড়া মানছে না কেউই। রাজধানীতে তৈরি করা হয়নি বাস ব্রেক কিংবা জেব্রা ক্রসিং, বন্ধ হয়নি রাস্তার মাঝখানে বাস থামে যাত্রী ওঠানামা, মোবাইল ফোনে কথা বলা কিংবা ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতা। এখনো চলছে মহাসড়কে 3 চাকার যান, দূরপল্লার গাড়িতে নেই বিকল্প চালক, নেই বিশ্রামের ব্যবস্থাও। দর্শক, এমন পরিস্থিতিকে সামনে রেখেই আজ আমাদের আবারও আলোচনার বিষয় সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আতিকুল ইসলাম বিপিএম বার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খান, নিরাপদ সড়ক আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান এবং সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। দর্শক, অপেক্ষায় থাকবো আপনার মতামত এবং প্রশ্নের। ফোন করুন পর্দায় দেখানো নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও। আমরা মূল আলোচনায় যাব, তবে তার আগে সড়ক দুর্ঘটনার সাম্প্রতিক কিছু চিত্র দেখে নেব। আমরা দেখলাম প্রতিবেদনটি, এবারে যাচ্ছি মূল আলোচনায়। জনাব ইলিয়াস কাঞ্চন, আমরা ঈদের আগে ঈদে ঘরে ফেরা নির্বিঘ্ন ও নিরাপদ
করতে করণীয় নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা আশ্বস্ত হতে চেয়েছিলাম, আমরা প্রশ্ন রেখেছিলাম, আমরা ভেবেছিলাম এবার হয়তো সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে। কিন্তু কেমন দেখলেন এবারকার ঈদে ঘরে ফেরা এবং ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রাপথ? কিছু কিছু মানে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু সেই ব্যবস্থাটা মানে আমরা ভেবেছিলাম যে সেটা খুব কঠোরভাবে হবে এবং দুর্ঘটনা, আপনি যেটি বললেন যে দুর্ঘটনা কমবে, এটাই আশা করেছিলাম। কারণ তার ঈদ হয়েছে 22 তারিখে, আপনার বাচ্চাদের আন্দোলন শেষ হয়েছিল খুব সম্ভবত 7 তারিখ না 9 তারিখে বোধহয়। তো খুব একটা মানে ডিস্টেন্স ছিল না ঈদের, তো যার জন্য আমি ভেবেছিলাম যে এটা একটা ইফেক্ট হয়তো পড়বে আর কি। কিন্তু সড়ক দুর্ঘটনার মৃত্যুর হার এবং আহতের হার দেখে যেটা মনে হয় যে এটি খুব একটা মানে ইম্প্যাক্ট কিন্তু ক্রিয়েট করতে পারেনি। আর এখনো কিন্তু শুধু যে ঈদে কথা বলবেন তা না, কিন্তু এই কয়েকদিন ধরেও কিন্তু মানে সড়কের মধ্যে প্রাণ ঝরছে। আমরা বিশেষ করে একটা প্রতিবেদন দেখলাম, একটি বাস কুষ্টিয়াতে, মানে এত মর্মান্তিক, এবং আসলে এটা চোখে দেখা যায় না। একজন পুলিশের লোককেও মানে বাসের ঈগল পরিবহন বাসের চাপা দিয়েছে। তো মানে কি যে আসলে মানে আমি আসলে কি বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তার কারণ হলো যে আপনি কোনো কিছু যেন কাজ করছে না, কোনো কিছুই কাজ করছে না। আর সবচেয়ে বড় কথা যে আমার যেটা মনে হয় আর কি, যে সামনে যেহেতু ইলেকশন আছে, সেই ইলেকশন নিয়েই কিন্তু এই আপনার খুব সম্ভবত 9 তারিখে না কত তারিখে বোধহয় লাস্ট সংসদ বসতে যাচ্ছে, এবং সেই সংসদের মধ্যে নতুন আইনও পাশ করা হবে। এবং আমাকে মানে যোগাযোগ মন্ত্রী আশ্বস্ত করেছিলেন যে আপনি চিন্তা করেন না, সংসদীয় কমিটি আপনাকে ডাকবে এবং আর কয়েকজনকে ডাকবে, ডেকে আইনটা আপনারা যেভাবে চাচ্ছেন সেটা নিয়ে আলোচনা করে তারপর সংসদে উঠবে। কিন্তু এই এখনো পর্যন্ত আজকে 3 তারিখ পার হয়ে যাচ্ছে, কিন্তু আর কিছুটা সময় পরে 4 তারিখে আমরা পড়ে যাব, কিন্তু আমি সেরকম কোনো তোড়জোড় আমি দেখছি না। আমার মানে আমাদের উপদেশগুলো আমাদের যে চেয়েছিলাম সেগুলো নিয়ে বসার কোনো বিষয় আমার কাছে মনে হচ্ছে না। প্লাস আজকে আরেকটি রিপোর্টের কথা আমি বলি আপনাদেরকে। রমিজউদ্দিন স্কুল এবং কলেজের যে 2 বাচ্চা মারা গেছে, সেটি তদন্ত কমিটি যে রিপোর্ট দিচ্ছে, সেই রিপোর্টের মধ্যে 2 জন বাস চালকের কিন্তু 302 ধারায় মামলা হচ্ছে না। কারণ হলো তদন্ত কমিটি বলছে যে হ্যাঁ তাদের দ্বারাই এই 2 বাচ্চা মারা গেছে, কিন্তু তাদের কোনো ইন্টেনশন ছিল না যে তাদেরকে মেরে ফেলবে, কিন্তু তারা প্রতিযোগিতা করছিল, প্রতিযোগিতা করছে। যার জন্যই কিন্তু আমি আইনের কথাটা এর জন্য তুললাম যে আমি কিন্তু দেখেছেন যে আমি যে আইনটি হতে যাচ্ছে সেটিকে আমি গ্রহণযোগ্য নয় বলেছি, এবং এই কিছু ব্যাপার এখানে আছে বলেই কিন্তু হয়েছে। কারণ উনি আইনমন্ত্রীর একটা বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন, দেখেছেন। উনি বলেছেন যে বেপরোয়া যান চালনার জন্য 5 বছরের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। তবে এইভাবেই বলেছেন, তবে যদি দেখা যায় যে তার কারণেরই এই মানে মৃত্যু ঘটেছে, তাহলে তাকে 302 ধারা। তখন আমি বললাম যে 302 ধারা কখনো এটাকে অ্যালাউ করে না। কারণ 302 ধারার প্রথম শর্তই হলো ইন্টেনশন থাকতে হবে, খুন করার ইন্টেনশন ছাড়া আপনি 302 ধারা আপনি মামলা করতে পারবেন না। এটা আমি জানি, জেনেই কিন্তু আমি কথাটি এটা প্রোটেস্ট আমি করেছি। আমি আমার সাজেশন যেটি ছিল যে 302 ধারা কোন মামলাগুলো আসবে, 302 ধারা মামলা আসবে আপনার যদি কোনো চালক ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, ফেক ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি গাড়ি চালায়, তাহলে সে দুর্ঘটনা ঘটাক বা না ঘটাক, তাকে যদি রাস্তায় ধরা হয় তাহলে তাকে আপনার 2 বছরের শাস্তি দিতে হবে এবং 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, এটা আমাদের দাবি। আর যদি দুর্ঘটনা ঘটায় তাহলে অবশ্যই তাকে 302 ধারায় মামলা করতে হবে। এটি হলো আমার সাজেশন ছিল। এখন আপনি দেখেন, এবং আর যেটি ওই যে চালকের কথা আমি কিন্তু সবসময় বলেছি যে কোনো চালকের কিন্তু ইন্টেনশন নিয়ে গাড়ি মানে স্টিয়ারিং বসে না যে আজকে আমি 2 জনরে মারুম, আজকে অমুকরে মারুম, শিক্ষক মারুম, ছাত্র মারুম, এরকম কিন্তু ইন্টেনশন তার থাকে না। কিন্তু কেন তাহলে সে তার হাতে কেন মারা যায়?
ডান হাতে মারা যায়, যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো যখন সে মানে না, তখনই দুর্ঘটনা ঘটে। তো যার জন্য আমি বলতে চেয়েছিলাম যে নিয়ম অমান্য করে, যেখানে আপনার গিয়ে 40 কিলোমিটার আছে, সে যদি সেখানে 40 কিলোমিটার না মেনে যদি গাড়ি চালায় এবং কারো যদি মৃত্যু ঘটে, এবং আপনার গিয়ে বেপরা ভাবে যদি সে চালায়, যেহেতু রমিজউদ্দিন এটা হয়েছে, বেপরা ভাবে যদি চালায়, যেখানে ওভারটেক করার কথা না সেখানে যদি সে ওভারটেক করে, এই রুলসগুলো যখন ব্রেক করবে, তখন তাকে সর্বনিম্ন শাস্তি, সর্বোচ্চ শাস্তি, আমি এই শব্দটি আমি বাদ দিতে বলেছি, সর্বনিম্ন শাস্তি 10 বছরের করতে হবে। এটি হলো গিয়ে, কারণ সর্বোচ্চ আপনি যখন বলবেন, সর্বনিম্ন আপনি যদি স্পেসিফাই না করেন, তাহলে 1 মিনিট 1 সেকেন্ডও হতে পারে। তো এই যে এই আইনের গোর পেঁচগুলো এটা রেখেই দিয়েছেন ওনারা, এবং আমাকে সান্ত্বনা করে দিয়েছিলেন যে তারা বসবে। আমি জানি না, এখন হয়তো 4-5 দিন সময় বাকি আছে, যদি বসে তাহলে সাজেশনগুলো দেওয়ার পর যদি সেগুলো আবার গ্রহণযোগ্য হয় তাহলে হয়তো কাজে আসবে, জি। আর না হলে কাজে আসবে না। কারণ হলো গিয়ে যে আপনি, আমাদের সাথে একটি ফোন আছে, ফোনটি নিয়ে আপনার কাছে আসবো। দর্শক নাম বলে আপনি প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ধীমান চন্দ্র বর্মন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছি। জি বলুন। আমি রাজশাহীতে স্কলারশিপ নিয়ে পড়ালেখা করছি। আমি ছুটিতে দেশে আসছি রিসেন্টলি। তো আমার যেটা কথা হলো, আমি দেশে আসার পর যেটা দেখলাম যে বেশ কয়েকটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি আমি হয়েছি, এবং সড়ক দুর্ঘটনায় বেশ হতাহতের যে খবর প্রতিদিন নিউজ পত্রিকা পাওয়া যায়, কিংবা টেলিভিশন মারফত, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পাই, সেখান থেকে আমি যেটা দেখছি যে মানে হতাহতের সংখ্যা কিংবা অ্যাক্সিডেন্টের সংখ্যা দিন দিন বাড়ছে। তো এই অবস্থা থেকে আমরা, মানে এটা আসলে দায়বদ্ধতা কার, আমাদের জনগণের নাকি সরকারের? আমরা কি কেউ কিছু করতে পারি না এই বিষয়ে? মানে সবাই আমাকে জিজ্ঞাসা করে, যারা আমাদের বাইরে যারা ফ্রেন্ড আমার সাথে পড়ালেখা করছে ওখানে, তো সবাই জিজ্ঞাসা করছে যে এত কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে তো তোমাদের দেশে। তো আমার প্রশ্ন হচ্ছে এটাই, যে এখানে আমরা কি করতে পারি? আমরা সরকারের কি কিছু করার নাই এখানে, নাকি জনগণের কিছু করার নাই, নাকি কেউ দেখার নেই এই বিষয়টাতে? ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর খুঁজবো। জি, শঙ্কর শেষ করুন। অবশ্যই প্রথম হলো গিয়ে সরকারের দেখার, কারণ সারা পৃথিবীতে সরকারই দেখে, এবং সরকারের আইনগুলো এমন ভাবে থাকে যে কেউ মানে ক্রাইম করে, কেউ অন্যায় করে পার পেয়ে যেতে পারে না। এটা সব দেশের নিয়ম, কিন্তু আমাদের এখানে পার পেয়ে যায়। এটি হলো গিয়ে বড় কথা। আর তার সঙ্গে সঙ্গে আমরা যেহেতু আমাদের প্র্যাকটিসই হয়ে গেছে, 90% মানুষ আমরা সড়কে আমরা আইন মানি না, সেহেতু আমাদের দায় দায়িত্ব আছে। সেই দায় দায়িত্ব আপনার ঈদের আগে যে অনুষ্ঠান ছিল সেখানে আমি বলেছিলাম, সাজেশনও দিয়েছিলাম যে সেইভাবে যদি কাজ করা যায়, তাহলে এককভাবে পুলিশের উপরে সমস্ত দায়িত্বটি না দিয়ে আমরা সকলেই ভাগাভাগি করে নিলে এটা কাজটা সহজ হবে। তো সেই কাজটাও, সেই নির্দেশনাও আসলে সেইভাবে পালিত হচ্ছে না। আর যে দায়িত্ব সবচেয়ে বেশি নেওয়া দরকার ছিল, যে চালক সংগঠন কিংবা মালিক সংগঠন, জি, যেটা আমরা ঈদের আগে আলোচনা করছি, আসলে তারা সেটা কিন্তু মানে সেটা নিতে সেইভাবে দেখিনি ওনারা আমরা। বলছেন জি। যে ওনারা গাড়ি চেক করছেন যে আপনার ফিটনেস, এইখানে আবার ফিটনেসের যে বিষয়গুলো, ফিটনেস তো আসলে গাড়ির ফিটনেস না, কাগজের ফিটনেস না। জি জি, তো আমরা কাগজের আসবো এটা ফিটনেস নিয়ে। দিয়ে আপনার গাড়ির ফিটনেস তো আপনি হবে না। তো গাড়ির ফিটনেস যদি সত্যিকার অর্থে না থাকে, তাহলে আপনি দুর্ঘটনা সেই গাড়িগুলো ঘটাবে। জি, আপনার কাছে আবার আসবো। জনাব আতিকুল ইসলাম, শিক্ষার্থীদের আন্দোলনের পর ভাবা হয়েছিল এবারের ঈদে হয়তোবা দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমবে, সবাই সচেতন হবে, অন্তত টনক নড়বে। তারপরেও কিন্তু আমরা দেখলাম কারো যেন কোনো গাড়ি লাগছে না, ড্রাইভার সেই গাড়ি স্পিডে চালাচ্ছে, মোবাইলে কথা বলছে, এবং শুধুমাত্র আমি বাসের ড্রাইভারের কথা বলছি না, আমি কিন্তু আপনার আমাদের শহরের ভিতরেও যারা ছোট গাড়ি নিয়ে আপনার কিংবা হিমানা হালার চালাচ্ছে, ছোট ছোট বাচ্চারা যারা চালায়, তাদের হাতেও এক হাতে মোবাইল, আরেক হাতে স্টিয়ারিং, এবং মনেই হচ্ছে না যে কতদিন আগে কিছু একটা হয়ে গেছে, এবং এতগুলো মানুষ মারা গেছে, এত বড় কিছু ঘটনা হয়ে গেছে, এবং আপনার সবার মধ্যে কেমন যেন একটা আপনার মানে খুব তাড়াতাড়ি ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি। কেন এই ঘটনাটা হচ্ছে, কেন টনক নড়ছে না? ধন্যবাদ। টনক নড়ার যে বিষয়টা, আসলে এটা যেটা হচ্ছে যে আমাদের এই ছোট ক্ষুদে শিক্ষার্থীরা যে আন্দোলন করলো, এটার জন্য যে টনক নড়তে হবে এটা না, টনক আগে থেকেই নড়ে আছে। যেটা হচ্ছে যে আপনার এনফোর্সমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে আপনি যতদিন ধরে প্রোগ্রাম করছেন, এখানে অনেক পয়েন্ট এখানে রেজ করেছে, তার অনেক কিছু সমাধান হয়েছে, কিন্তু নতুন নতুন ভাবে আবার কিছু বিষয় চলে আসছে। এক সময় ছিল যেমন ট্রাকের বিশাল বিশাল বাম্পার, এগুলো আমাদের বিশাল হেডেক ছিল। এই আপনার এই লোহার যেই জালিগুলো ছিল, এগুলো দিয়ে কোনো গাড়িকে ধাক্কা দিলে এটা যেতে হতো যে একটা আর্ম পার্সোনাল ক্যারিয়ারের মতো গাড়ি চুরমার হয়ে যেত।
সেই জিনিসগুলোকে আপনার নামিয়ে আনা হয়েছে। এখন আর কোনো ট্রাকের গায়ে এই বাম্পার নাই। সেই ট্রাকগুলোর আপনার বাম্পারটা নামিয়ে এনেছে, কিন্তু রডটা কিন্তু রডটা বাড়িয়ে রাখা রডটা হয়েছে। এখনো কিন্তু হ্যাঁ, ওটা আরো বেশি অনেকেই- কিন্তু ক্ষতিকারক। অনেকে ওই রডটা রেখে দিয়েছিল, হ্যাঁ, আছে। রডটা রেখে দিয়েছিল যে এটা আবার ফেরত আসবে এই আশায়, কিন্তু যে কারণে এখন কিন্তু ওই দাঁতের মতো এই ইদানিং কিন্তু এগুলো কাটা হচ্ছে। আপনার বিশাল বড় বড় জিপের সামনেও ওরকম বড় বড় বাম্পার দেখা যাচ্ছে। আলটিমেটলি আবার এটা খোলাতে নামতে হবে। তারপরে যে জিনিসগুলো ছিল যে আপনারা যেটা বলেন যে কাগজে ফিটনেসের বাইরে যে অ্যাপারেন্টলি ফিটনেস, হ্যাঁ, সেটাই। চেহারা দেখা ফিটনেস, যেটা আমরা এই আপনার অনুষ্ঠানেই এটা জানান দিয়ে গিয়েছিলাম, আমরা মানে 5 শতাধিক ট্রাক আমরা অফরোড করে সেখান থেকে 250-র উপরে ট্রাক ভেঙে নিয়ে যাওয়া হয়েছে, বাসও এইভাবে নিয়ে যাওয়া হয়েছে। তো তারপরেও যে জিনিসটা হচ্ছে যে নতুন নতুন সমস্যা সামনে আসছে, যে জিনিসটা যে আমরাও যে জিনিসটা দেখছি যে পথচারী পারাপারের ক্ষেত্রে অথবা চালানোর ক্ষেত্রে যে কেয়ারলেস একটা ভাব, এই জিনিসটা আসলে যে জিনিসটা হচ্ছে যে এইটাকে আপনার মানে আমরা এটা মানে কেয়ার করছি না, যে এইটা একটা ভয়ের কারণ, যে আপনার রাস্তা পারাপার হওয়ার ক্ষেত্রেও যে আপনার একটা নিজের একটা অ্যাটিটিউড থাকা, এই জিনিসটা একটু কম ডেভেলপ হচ্ছে। আমরা এটাকে কনসিডার করতেছি না যে এটা কত মারাত্মক হতে পারে। তো এই জিনিসটাকে এটা বাড়ানো, যেটা বললাম যে সচেতনতা, যেটা ক্ষুদে শিক্ষিতরা যেটা করে গেছেন তারা এখনো আছেন। আমরা অনেকগুলা কাজ করার পরে এখন যে জায়গায় এসে ঠেকেছি, 80% আমরা মনে করেন স্লো মুভিং ভেহিকেল রাস্তা থেকে অফরোড করতে পেরেছি। তারপরেও আপনার ঢাকা চিটাগাং রোডে, কোথায় আপনারা অফরোড করতে পেরেছেন? ঢাকা চিটাগাং রোড, আমরা ঢাকা কিন্তু সিলেট অহরহ রোডে। দেখছি। না, আপনার দেখার মাঝে যে জিনিসটা আছে যে আপনি যদি পৌরসভা অথবা মেট্রোপলিটন এরিয়ায় চলে যান, তাদের কিন্তু চালানোর জন্য কিছু কিছু জায়গা দেওয়া আছে, কিন্তু একদম লম্বা রোড আপনি যদি যান, এই দাউদকান্দি থেকে আপনি ফেনী পর্যন্ত যান, আপনার 1.5 বছর আগে যে অবস্থা ছিল তার চেয়ে অনেক বেটার অবস্থা আসছে। এগুলা কম্পারেটিভ এটাই আছে, কিন্তু তারপরেও এটা আসছে কেন? এই যে আশাটা, যে এইটা তারা একটা চাহিদা তৈরি করতে পেরেছে। এই চাহিদাটা কারা তৈরি করছে? যিনি এটার মধ্যে আপনার যাচ্ছেন, তো যে যাচ্ছেন তার বাসায়ও কিন্তু ছোট শিশু আছে। তো এখন এই বাচ্চারাই তো আমাদের যেটা বলছি যে আই ওপেনার ছিল। তো তারা যদি তার প্যারেন্টসকে এটা বলে যে অনিরাপদ যান, এটা আমরাও এটা কিন্তু এই আলোচনার মধ্যে থেকে এসেছে যে আমরা এই যে সিএনজি 3 হুইলার এই গাড়িগুলোকে গাড়ি বলছি না কেন, আমরা বলতেছি এই গাড়িগুলা আপনার নিরাপদ না। এই গাড়ির মধ্যে আপনি যদি ভ্রমণ করেন, লেগুনার মতো গাড়ি, একটা অ্যাক্সিডেন্ট হলে 7-8-9 জন মারা যাচ্ছেন। তো তাহলে যারা ইউজ করতেছে, ইউজার না থাকলে এখানে একটা ব্যবসায়িক ব্যাপার চলে আসছে। কারা এই জায়গাটাকে আপনার ইনভেস্ট করছে, উনি কারা বানাচ্ছে, কোথায় তৈরি হচ্ছে, ইনভেস্ট সেগুলো করছে কেন? বললেই তো হয়। ইনভেস্ট কেন করছে? যেহেতু একটা চাহিদা আছে। তো এটা এখন শুধু- আমি তো একটু সেখানে আপনাকে বড় বাস বলি। লাগানো, হ্যাঁ, আসি এই নামালেই তো কথাটা হয়। শেষ ভাই, করে নেই। আমি একটুখানি প্রশ্ন জি। করি। তা আমি কি এই দেশে যা চাইবো আমি তাই করতে পারবো? চাহিদা আমি- থাকলেই আমার- করতে পারবো। আমি ইলিয়াস কাঞ্চন, আমি যা চাইবো তাই না। করতে পারবো? জিনিসটা না হচ্ছে না না, আপনি এইটুকু আমাকে না, শুধু ওইটা বলেন। যদি বলেন তাহলে আমি এখনই যা কিছু ইচ্ছা আমার না, কিন্তু তাই এখন জিনিসটাই আসে, এই জিনিসগুলো না, উনি বলছেন ইম্পর্টেন্ট যে হয়েছে। চাহিদা আছে করবো। বলেই চাহিদা উনি- থাকলে আমারও তো চাহিদা আছে। তা আমি চাহিদা থাকলে আমি চাহিদা দিয়ে আমি এখন যা খুশি তাই করতে পারবো। এখন ওই জায়গাটাই তো আটকাতে হবে। কেন এই চাহিদাটা তৈরি হলো? একটা সময় ছিল আমাদের পাবলিক ট্রান্সপোর্ট ছিল, আমাদের প্রাইভেট ট্রান্সপোর্ট ছিল, বাস এবং রেল আমরা ক্যারি করতাম। এই গাড়িগুলোতে কি হতো যে আমরা বাসা থেকে নেমে 1/2 কিলোমিটার রাস্তা হেঁটে আপনাকে বাস স্ট্যান্ডে যেয়ে আমরা এটা use এগুলো করতাম। এখন কি এটা কি সরকার চাচ্ছে নাকি? এটা না না, আপনার সেটা মনে না, হয়? ওটা ওই সরকার না। পাবলিকের চাহিদাটা কি সরকারও চাচ্ছে কিনা? না, সেই জিনিসটা তো তো আপনার তাহলে যদি না স্থানীয়ভাবে- চায় তাহলে এগুলো চলে কেন? আচ্ছা, তো এই যে জিনিসটা শেষ করে নিয়ন্ত্রণের দায়িত্বটা কি তাহলে সরকারের? না, সরকার তো মনে করেন যেমন আপনার এখানে সংখ্যা দেওয়া থাকে যে একটা সিটির জন্য এখানে 500 সিএনজি দেওয়া হচ্ছে, এটা তো আরটি এর মিটিং বসে, সেখানে এই জিনিসগুলো দেওয়া হয়। কিন্তু আমরা যদি মোটা দাগে আসি, জিনিসটা শুরু হলো কোত্থেকে, স্টার্টিংটা কোথায়? যে আপনার সারা ওয়ার্ল্ডে এই ঘটনাটা অনেক দেশেই ঘটেছে, যে আপনার বাস এবং রেলের যে আপনার এই যে পাবলিক ট্রান্সপোর্ট, যেটা এই ট্রান্সপোর্টগুলো যখন আমরা ব্যবহার করি একসাথে অনেক লোক আমরা মুভ করি, কিন্তু যেটা হয় যে আপনাকে বাসা থেকে বেরোতে হবে, অনেক দূর হাঁটতে হবে, তারপর আপনি যাবেন, আপনার একটা গন্তব্যে নামায় দিবে। যখন ছোট গাড়ি আসলো তখন কি দাঁড়ায় যে আমরা খুব কমফোর্ট ফিল করলাম যে বাসা থেকে আমাকে এই গাড়িটা নিচ্ছে, এই গাড়িতে করে আমি একদম আমার কর্মস্থলে যাচ্ছি। এবং এইটা যখন হয় তখন যে জিনিসটা হয়, ডিপেন্ডেন্সিটা কমে যাচ্ছে আমার ওই পাবলিক ট্রান্সপোর্টের উপরে। ওইটার উপরে ডিপেন্ডেন্সি যখন কমে যায় তখন এই ছোট গাড়িগুলো জায়গাগুলোকে দখল করে ফেলে। এটা আপনার বিজনেস পলিসির মধ্যে এরা তখন দখল করায়। তখন যে জিনিসটা হচ্ছে যে আমার বড় গাড়ি, পলিসিও তো সরকারেরই। হ্যাঁ, আমাদের ওই জায়গাটায় হাত দিতে হবে। এখন যেটা হচ্ছে যে এই পাবলিক ট্রান্সপোর্ট যদি ফেরত না আসে, এইভাবে যদি গাড়ি বাড়তে থাকে, তাহলে আপনার যেটা হচ্ছে যে বিশৃঙ্খলা যেটা আমরা দেখছি, সেই বিশৃঙ্খলাটা কিন্তু চলতে থাকবে। আপনি কি আপনার বাড়িতে অন্য মানে অপরিচিত কাকে ঢুকতে দেবেন? আপনার বাসায় গিয়ে একটা অপরিচিত লোক আপনি যা খুশি তা করতে পারবে? আপনি কি না, দেবেন? সেটা তো না, কেন সেটা- দেবেন না? কারণ আপনি ওই বাসার ওনার। সিকিউরিটি দেশের, হ্যাঁ, দেশের ওনারটা কি? তো আপনার এই দেশের মধ্যে কি হবে না হবে
সেটা একটা মানে চাহিদা থাকবে না। তৈরি চাহিদার হয়েছে মধ্যে বলেই ভুল যে ওগুলো থাকতে পারে। আপনি না, চালাতে কিন্তু হবে সেটা সংখ্যা- তো আসলে সংখ্যা ঠিক। তো আপনিও জানেন যে না না, RTN meeting এ- সংখ্যা কোনো কিছু এই যে- RTN মিটিং এটা আসতেছে, এই জিনিসগুলো আরো আগে উঠানো উচিত ছিল যে আমার এই যে ছোট গাড়ির জায়গায় আমার বড় গাড়ি প্রয়োজন। কতদিন থেকে এই কথাগুলো বলা হচ্ছে? জি, আসবো আবার আপনার কাছে অধ্যাপক মিজানুর রহমান। সড়ক দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত, আপনারা 59টি কারণ চিহ্নিত করেছেন এবং 2012 সালে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের বিশেষজ্ঞ উপকমিটি সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে 86টি সুপারিশও করেছিল। তারপরেও কেন আসলে তেমন কোনো উন্নতি আমরা দেখলাম না কিংবা দেখছি না? ধন্যবাদ আপনাকে। সুপারিশগুলো কি সুপারিশের মধ্যেই না ওগুলো কার্যকর হচ্ছে? সুপারিশ তো আমাদের যারা আমরা দুর্ঘটনা নিয়ে বিশ্লেষণ করি বা কারণ অনুসন্ধান করি, আমাদের কাজ শুধু কারণ অনুসন্ধান করে কি কারণে ঘটছে সেগুলা মেনশন করে যারা ইমপ্লিমেন্ট করবে তাদের কাছে দেওয়া, তাদেরই দায়িত্ব এগুলো ইমপ্লিমেন্ট করা। আমি আসছি সে প্রসঙ্গে। তা আপনার অনুষ্ঠানের নাম যে চমৎকার নামকরণ কেমন বাংলাদেশ চাই, যে আমরা আসলে যদি আজকের আপনার অনুষ্ঠানের যেই শিরোনাম তার সাথে সঙ্গতি রেখেই বলতে চাই যে আমরা এমন বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকটি নাগরিকের জন্য আধুনিক এবং উন্নত মানের গণপরিবহন ব্যবস্থা থাকবে, যেন আমরা আমাদের যেখানে আমরা কাজ করি সেখানে আমরা যানজটহীনভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যেতে পারি, বা ঈদে যখন আমি আমার পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে আমি বাড়িতে যাব তখন যেন ভোগান্তিহীনভাবে, পথে কোনো ভোগান্তি ছাড়াই বাড়িতে পৌঁছাতে পারি এবং ঈদের আনন্দ উপভোগ করে আবার আমি নিরাপদে কর্মস্থলে ফিরে আসতে পারি। এটাই তো আমাদের স্বপ্নের বাংলাদেশ। কিন্তু আসলে স্বপ্নের সাথে কিন্তু বাস্তবের বিস্তর ফারাক আমরা লক্ষ্য করছি। আপনার অনুষ্ঠানের শুরুতেই এই ঈদের আপনার যে দুর্ঘটনার পরিসংখ্যান দিয়েছেন, আমাদেরও কিছু পরিসংখ্যান রয়েছে যে আমরা যেটা দেখেছি যে আপনার 15ই আগস্ট থেকে 29শে আগস্ট ঈদের আগে পরের এই 15 দিনে আপনার 195টি দুর্ঘটনায় 250 জনের মতো প্রাণহানি ঘটেছে এবং 600 জনের মতো আপনার মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু এটা তো একটা পরিসংখ্যান, কিন্তু এই যদি আমরা একটা বিশ্লেষণ করি, এবং আমি একটু আপনাকে যদি আমাকে অ্যালাউ করেন একটু সময় দেন, আমি বিশ্লেষণে জি, যাচ্ছি। তাহলে তার আগে আমরা একটি ফোন নিয়ে নিই, আমাদের হ্যাঁ, সাথে sure. ফোন আছে, তারপর আপনার বিশ্লেষণে যাব। দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। দর্শক, আপনার টেলিফোনের ভলিউমটি কমিয়ে দিন। জি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম সালাম। আমি জান্নাতুল ফারদৌসী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট। জি বলুন। জি, আমার কোশ্চেনটি হচ্ছে, গত 3 দিন আগে বুলগেরিয়াতে একটি সড়ক দুর্ঘটনায় 17 জন মৃত্যুবরণ করায় প্রধানমন্ত্রী 3 জন মন্ত্রীকে পদচ্যুত করে বলেন এই দুর্ঘটনার দায় এড়াতে না পারার দায়ভারটি ছিল সেই 3 জন মন্ত্রী। অথচ আমাদের বাংলাদেশে এই কোরবানিতে প্রায় 2 শতাধিক জনগণ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত এর দায়িত্ব কিন্তু আমরা দেখিনি কেউ গ্রহণ করেছে, কিংবা কেউ এই নিয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, কিংবা কোনো মন্ত্রীকে পদচ্যুত করা হয়েছে। আসলে আমাদের মৃত্যুর মিছিল কবে বন্ধ হবে? আমি স্পেশালি এই কোশ্চেনের অ্যান্সারটি জানতে চাই। আমাদের ইলিশ কাউন্সিল স্যার আছেন, আমাদের ইমতিয়াজ স্যার আছেন, দয়া করে এই কোশ্চেনটি অ্যান্সার আমাকে দিবেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরটি আমরা খোঁজার চেষ্টা করব। জি, যে আমি জানাব। ঈদের আগে পরে যেই দুর্ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, যেই যানবাহনগুলো আপনার এই দুর্ঘটনার সাথে জড়িত ছিল তার মধ্যে বাস প্রায় আপনার 29%, ট্রাক এবং কাভার্ড ভ্যান 24%। আমরা কিন্তু ঈদের আগে সবসময় আমরা জানি যে ভারী যানবাহন অথচ এই সময় তো ট্রাক বন্ধ ছিল। বন্ধ জি। থাকে, তাহলে যে আমরা আসলে ঘোষণা দিচ্ছি কিন্তু সেটা যে কার্যকরী হচ্ছে কার্যকর না হচ্ছে না। তার প্রমাণ কিন্তু এখানে যে আপনার 24% ট্রাক এবং কাভার্ড ভ্যান এই দুর্ঘটনায় আপনার দায়ী ছিল। এরপরে আমি আসি যেটা আতিকুল ইসলাম সাহেবও বলেছেন যে আমাদের কিছু নন স্ট্যান্ডার্ড ভেহিকেল গুলা কিন্তু আপনার সড়ক মহাসড়কে চলাচল করছে এবং এগুলা কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার অন্যতম নিয়ামক। উপাদান বা নিয়ামক। কারণটা আমি একটু আপনাকে বিশ্লেষণ করি যে সড়ক মহাসড়কে গতি যখন বেশি থাকে তখন দুর্ঘটনা ঘটে, সেটা আমরা সবাই জানি, কিন্তু সেটার থেকেও আপনার বেশি বিপজ্জনক হলো যখন আপনার গতির ডিফারেন্সটা বেশি থাকে। একটি গাড়ি আপনার 15-20 কিলোমিটারে চলছে, অন্য একটি গাড়ি 80 কিলোমিটার স্পিডে চলছে। না, সেটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। আমরা কিন্তু
এবার কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল যে মহাসড়কে 3 চাকার কোনো গাড়ি চলতে পারবে না, কিন্তু বাস্তবতা আমরা কিন্তু কিন্তু ভিন্ন। কয়েকটি অ্যাক্সিডেন্ট দেখেছি, সিএনজি এবং বাসের মুখোমুখি সংঘর্ষ, এবং সিএনজির প্রতিটি মানুষ মারা গেছে, মারা গেছে। তার মানে যে আমরা যেগুলা ঘোষণা দিচ্ছি সেগুলো কার্যকর সেগুলা হচ্ছে কিন্তু কার্যকর হচ্ছে না। এটা গেল যে আপনার প্রোটেস্ট হচ্ছে হ্যাঁ, কিন্তু যে- আপনার কি ওই যে ময়মনসিংহে যারা এই তদন্ত করছিল তাদের কাছে এসে কিন্তু তারা বলেছে, প্রোটেস্ট করেছে ওইখানকার স্থানীয় এমপি এবং ইয়ে প্রভাবশালী রাজনীতিবিদরা এসে বলেছে যে এইগুলো বন্ধ করা যাবে না। এখানে আসলে যারা জনপ্রতিনিধি আছেন তাদেরও কিন্তু এই দুর্ঘটনার পরোক্ষভাবে কিছু দায় দায়িত্ব তাদেরকে নিতে হয়, কারণ তাদের প্রভাবের কারণেই কিন্তু এই আপনার নন স্ট্যান্ডার্ড ভেহিকেলগুলো কিন্তু সড়ক মহাসড়কে চলছে। এরপরে আসি আপনার অ্যাক্সিডেন্টের আপনার প্রকারভেদ, যে আমরা যে অ্যাক্সিডেন্টগুলো ঈদের সময় ঘটেছে এখানে হেড অন কলিশন ছিল আপনার 21%। হেড অন কলিশন কিন্তু আমরা সহজ, যেটা আর কি আমরা মুখোমুখি সংঘর্ষ বলি, জি। আমাদের বেশিরভাগ সড়কে কিন্তু আপনার মিডিয়ান বা ডিভাইডার নেই। তার মানে আপনার বিপরীতমুখী গাড়ির সংঘর্ষের সম্ভাবনা কিন্তু এখানে থেকেই যাচ্ছে। যদি আমাদের মিডিয়ান থাকে তাহলে কিন্তু আপনার এই 21% অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটবে না, এবং যত অ্যাক্সিডেন্ট আপনার ঘটে তার মধ্যে এই হেড অন কলিশন কিন্তু সবচেয়ে মারাত্মক, কারণ এখানে আপনার যখন একটা হেড অন ক্ষয়ক্ষতিটা কলিশন ঘটে তখন কিন্তু প্রাণহানির সংখ্যা অনেক বেশি বাড়ে। ঘটে, এবং আমাদের হিসেব মতে আপনার এই যে 250 জনের মধ্যে 100 জনের বেশি কিন্তু এই হেড অন কলিশন বা মুখোমুখি সংঘর্ষে আপনার প্রাণহানি ঘটেছে। এরপরে আপনার হিট প্যাডেস্ট্রিয়ান মানে পথচারীকে আপনার আঘাত করে মৃত্যুবরণ করেছে এরকম সংখ্যা আপনার 34%, কিন্তু এখানে আপনার হয়তো একজনকে আঘাত করলে একজন মারা যাচ্ছে, যদিও 40%, কিন্তু এখানে ফ্যাটালিটি হয়তো আপনার কম। আর আরেকটা হলো আমরা বলি রেয়ার এন্ড কলিশন, এটাও কিন্তু আপনার যেটা আমি অযান্ত্রিক নন স্ট্যান্ডার্ড ভেহিকেলের কথা বললাম, সেগুলোর কম আপনার গতির কারণে পিছন থেকে কিন্তু দ্রুত গতির গাড়ি এসে তাকে আঘাত মেরে করছে, দিচ্ছে। যেই কারণে কিন্তু আপনার এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটছে। আর যে এগুলো তো আসলে চিহ্নিত, এগুলো জানা, চিহ্নিত এবং জানা, এগুলোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং যে জিনিসগুলো আরেকটা আমরা হলো- বারে বারে আলোচনায় আনছি। এবং হয়তো এই আলোচনা আমরা যত বেশি করব, হয়তো ছোট ছোট বাচ্চাদের আন্দোলনে আমরা বলছি যে চোখ খুলছে, এগুলা আমরা যত বেশি আলোচনা করব, যত বেশি আমরা ঝাঁকুনি দিব, হয়তো কখনো হয়তো চোখ খুলবে। জি, চোখ ধন্যবাদ, খুলবে আর কি। ধন্যবাদ রাশেদা রনক ও খান। আচ্ছা, আমি একটু ভুল যেমন বলেছি, ওটা ময়মনসিংহে না, ওটা নাটোরে প্রোটেস্টটা করেছে, ওই যে ওই নসিমন করিমনের গাড়িগুলো চলতে দিতে হবে। দিতে জি, হবে। রাশেদা রনক খান, যেমনটি আমাদের মিজানুর রহমান বলছিলেন যে চোখ মানে চোখ খুলে দিয়েছে, কিংবা শিক্ষার্থীদের আন্দোলনের পর অনেকেই বলেছে যে এই শিশুরা আমাদের চোখ খুলে দিয়েছে। কিন্তু ঈদের আগের পরে দুর্ঘটনা এবং সাম্প্রতিক সময়ের যে বাস ট্রাকের যে বেপরোয়া গতি, আচরণ, চালকদের যে পরিমাণ অ্যাক্সিডেন্ট, সবকিছু মিলে আসলে সত্যি কি আমাদের চোখ খুলেছে, কিংবা খুলবে কখনো? আপনি কি মনে করেন? খুলবে কিনা কখনো যায় না, কিন্তু চোখ খুলে নাই, একদম স্পষ্টভাবেই চোখ খুলেনি। এবং চোখ না খোলার পেছনে আমরা সবাই দায়ী। একটি সরকারের একটি সরকার, নির্দিষ্ট সরকার, কিংবা কিছু মানুষ, কিছু চালক, কিছু পরিবহন শ্রমিক, মালিক, মানে এককভাবে দায়ী না। এটা সামগ্রিক একটা ক্ষত, যে ক্ষতটা তৈরি হয়েছে, এই ক্ষতটা সারবার জন্য এখন আমাদের প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতিটা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয়। সেই প্রস্তুতিটা আমি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কথা শুনছিলাম খুব মনোযোগ দিয়ে। তিনি বলছিলেন যে সংসদীয় কমিটি মিটিং বসার কথা 9 তারিখ যদি হয়ে থাকে শেষ, সেখানে আজকে 4 তারিখ হয়ে যাচ্ছে, ডাক আসে নাই। তার মানে বাংলাদেশ কতটা অপরিকল্পিত পদ্ধতিতে আসলে আইন সংশোধনে যায়, বা এই বিষয়গুলোকে এত লাইটলি নেবার কি এখনো আমাদের প্ল্যাটফর্মটা আছে, যে 9 তারিখ হলে তো কমপক্ষে গত 9 তারিখ এগুলো নিয়ে বসে যাওয়ার কথা, সেটা না হোক আফটার ঈদ বসে যাওয়ার কথা। এতক্ষণে হ্যাঁ, অনেক অনেক মানুষের আনা নেওয়ার ব্যাপার আনা ছিল। নেওয়ার কথা, মানে উন্নত বিশ্ব আমরা চাই, আমরা উন্নত বিশ্বে পরিণত হব, আমরা স্বপ্ন দেখি, আমরা একটা এবং সময়- দর্শক জান্নাতুল ফেরদৌস যেমন প্রশ্নটি করছিলেন যে আপনার 17 জন মারা যাওয়ার ঘটনায় 3 জন মন্ত্রী পদত্যাগ করেছে, তো বুলগেরিয়ার নির্দেশ ঘটনা। দিয়েছেন মানে Prime কত Minister। গুরুত্বের সঙ্গে জিনিসগুলো তারা নিচ্ছে। এবং এটা তো একটা দায়ভার নেওয়ার ব্যাপার আছে। এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু এরকম হয়েছে, কিন্তু কেন জানি আমাদের ভেতরে সেই লজ্জাবোধ, দায়িত্ববোধ এগুলো তৈরি হয় না। এগুলো তৈরি হয় না কারণ আমরা আসলে যতটা না নেতা নেত্রী, তার চেয়ে অনেক বেশি ক্ষমতা লোভী, সেটা একটা বড় বিষয়।
আমার এই চেয়ারটা আমি কোনো না কোনোভাবে পেয়েছি, এই চেয়ারটা থেকে আমি উঠতে চাই না। কিন্তু এই চেয়ারটা থেকে ওঠার যে একটা সময় আছে, আমরা যখন শিশুদেরকে আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে বলছি আন্দোলনের একটা লিমিট আছে, শেষ করতে হবে, এবার ঘরে ফিরো, ঠিক তেমনি ভাবে আমি যখন চেয়ারে বসে আছি, আমি যখন পারছি না আমার সড়কের দায়িত্ব নিতে, আমারও কিন্তু দায়িত্ব আছে, আমারও কিন্তু একটা লিমিট আছে যে আমি পারছি না, আমি পদত্যাগ করি। সেটা আমাকেও ভাবতে হবে। সেটা ভাবছেন না যারা যেই দায়িত্বে ছিলেন সেই জায়গায়, কিংবা একভাবে যাদের কাছে পদত্যাগ আমরা আশা করেছিলাম তারা করেনি, সেই জায়গা থেকে একটা জিনিস। আরেকটা বিষয় বলবো, যেটা দিয়ে আমি শুরু করছিলাম, যে আমাদের সবারই আসলে দায়িত্ববোধের জায়গায় সমস্যা। সেটার আমি খুব ইদানিংকালে খুব যখন গাড়িতে বসে দেখি মানুষজনের চলাফেরা, ড্রাইভারদের কার্যক্রম, সবকিছু মিলে মনে হয় যে আমরা ইদানিং যন্ত্রের প্রেমে পড়েছি। যন্ত্র প্রতি বিদ্বেষ তৈরি হয়নি, যন্ত্রকে আরো বেশি আলিঙ্গন করতে চাই। যেমন আমি এইমাত্র মার ঘটনাটা দেখছিলাম, মাকে যেভাবে, মাটা যে ড্রাইভারের অবশ্যই দোষ আছে, অনেক বড় দোষ আছে, তার উচিত ছিল, এগুলো আমরা বলি, কিন্তু যখন ড্রাইভার এত উপরে বসা, তখন হয়তো এত পাশ দিয়ে একটা মা চলে যাচ্ছেন, তার সন্তান আছে কাঁধে, তিনি কিন্তু গাড়িটা কিন্তু দাঁড়ানো ছিল। যতই দাঁড়ানো থাকুক, আমারও একটা দায়িত্ব আছে। আমি একদম দুই পক্ষের হয়েই বলছি, ড্রাইভারের দোষের কথা তো বলার কোনো অপেক্ষাই রাখে না, সেটা নিয়ে তো কোনো কথাই হচ্ছে না। ড্রাইভার এখানে দাঁড়াবে কেন রাস্তার মাঝখানে? আমাদের যে একটা নির্দিষ্ট, ড্রাইভারের চোখ তো সামনেই থাকবে, এক্স্যাক্টলি ড্রাইভারের চোখ তো সামনেই থাকবে, যে সে যে গাড়িটা স্টার্ট করলো সামনে কিছু আছে কিনা, সেটা আছে, সেটা নিয়ে তো আমরা কথা বলছি, এবং নিশ্চয়ই এই ব্যাপারগুলো আসবে। যেমন যেখানে সেখানে গাড়িগুলো দাঁড়াচ্ছে, এখন এই যে মাটা রাস্তা পার হচ্ছেন, হয়তো বা এই জায়গাটায় আসলে বাস স্টপই না, তাহলে এই যে আমাদের আইন প্রণেতারা, এই যে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, এই সড়ক মানে কি বলা যায়, রক্ষণাবেক্ষণের কাজে আছেন, পুলিশ বাহিনী বলি, যে কোনো বাহিনী, তারা যে এই যে বিদেশে যাচ্ছেন ট্রেনিং করতে, বিদেশে গিয়ে ওনারা কি দেখেন আমার খুব জানার ইচ্ছে। বিদেশে গিয়ে কি ওনারা দেখেন যে এরকম যেখানে সেখানে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে যায়, যেখানে সেখানে রাস্তায় দাঁড়িয়ে গেলে একজন যদি যিনি এই বিষয়ে দায়িত্বে থাকেন, আমি একদম যদি বাহিনীর নাম নিয়ে বলি, কারণ এই বাহিনী অনেক ধরনের আসলে বাচ্চাদের কাছেও একভাবে ইয়ে হয়েছেন, সেই জায়গা থেকে বলা উচিত না, কিন্তু তারপরও বলতে হয়, যখন এই বাচ্চাগুলো রাস্তা পার হতে দেখে যে তাদের এই ড্রাইভারটা থেকে 5 টাকা 10 টাকাও নেওয়া হচ্ছে, তখন কিন্তু আর শ্রদ্ধাবোধের জায়গাগুলো থাকে না। রাশেদুল খান, আমাদেরকে একটি বিরতিতে যেতে হবে, এবং সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছে আসবো দর্শকের যে প্রশ্নটি আপনার কাছে ছিল সেটা নিয়ে। দর্শক, নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন কেমন বাংলাদেশ অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয় সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপে বাংলাদেশ চাই। অনুষ্ঠানটি স্টার সিরামিক্সের সৌজন্যে সম্প্রচারিত হচ্ছে। জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, বিরতির পূর্বে দর্শকের একটি ফোন ছিল আপনার কাছে, জান্নাতুল ফেরদৌসী আপনার কাছে প্রশ্ন রেখেছিল। ধন্যবাদ আশিক ভাই আপনাকে, এবং একই সাথে আমার সহ আলোচক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। ঈদের আগে আমরা যে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু এই কথাটি আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম যে আমরা হয়তো অনেক ভালোভাবে রেল কোনো না কোনোভাবে ম্যানেজ করার একটা দক্ষতা দেখিয়েছি, আগের চেয়ে নৌ পরিবহন ব্যবস্থা কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আমাদের শঙ্কা যেখানে ছিল সড়ক পরিবহন, এবং সেখানেই কিন্তু বড় ঘটনাগুলো ঘটেছে এবং কয়েকটা নির্দয় ঘটনা ঘটেছে। সেখানে যাওয়ার আগে আমি একটা কথা বলি, যেটি প্রশ্নকর্তা যিনি করেছেন, যে বুলগেরিয়ার যে ঘটনাটি 17 জনের মৃত্যুর পরে দায়িত্ব, এটি দিয়ে প্রমাণিত হয় যে বুলগেরিয়া বাংলাদেশ নয়, এবং প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন সেটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। বুলগেরিয়ার প্রাইম মিনিস্টার তিনি বলেছেন এই ঘটনার রাজনৈতিক দায়িত্ব সরকারের ঘাড়ে পড়ে, কারণ সরকার জনগণকে কথা দিয়েছিল নিরাপদ সড়ক উপহার দেবে, নিয়ম শৃঙ্খলা মানবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিবে। যেহেতু এরকম একটা ঘটনায় 17 জন মারা গেছে, 3টি ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে, সরকার তার দায়িত্ব পালন করতে পারে নাই, তার কথা রাখতে পারেনি, এবং যারা দায়িত্বশীল ছিল তারা ব্যর্থ হয়েছে, এবং সে কারণে তিনি বলেছেন এই দায়িত্ব সরকারের রাজনৈতিক দায়িত্ব, সেখান থেকে পদত্যাগ করতে হবে, এবং তার কথা অনুযায়ী 3 জন পদত্যাগ করেছেন। বাংলাদেশে আমার মনে হয় না কোনোদিন আমরা এটা দেখতে পাবো, বরং সড়ক দুর্ঘটনার পরে হয়তো বিটকেলে হাসি দেখতে পাবো আমরা আর কিছু দেখতে পাবো না। কিন্তু যেটি খুব গুরুত্বপূর্ণ সেটি হলো, আমরা সাম্প্রতিককালে দুর্ঘটনা নিয়ে অনেকগুলো কথা বলছি,
কিন্তু যে ধরনের নিষ্ঠুরতা দেখছি, ধরেন মায়ের কোলে শিশুর আপনি একটা ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু হেজাউলকে যেভাবে ফেলে দিয়ে হত্যা করা হলো চট্টগ্রামে, কিংবা এর আগে যে পায়েল নামের যে নর্থ সাউথের ছাত্রকে ফেলে দিয়ে মুখ থেতলে নদীতে ফেলে যাতে দেওয়া তাকে হয়েছে। চেনা না যায়, সে হয়তো তাকে হাসপাতালে দিলে হয়তো সে বেঁচে যেত। যেই পুলিশ কর্মকর্তা একটি গাড়ি জব্দ করে নিয়ে যাচ্ছিলেন, জেদ করে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া, কিংবা হানিফ পরিবহনের যে চালক, পাবলিক প্রাইভেট গাড়ির চালক প্রতিবাদ করার কারণে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া, এগুলো সব এমন সব ঘটনা এবং এই সমস্ত নিষ্ঠুরতা সেই সমস্ত অপরাধীর মৃত্যু কামনা করতে শেখায় আমাদেরকে। দুঃখজনক হলেও সত্য, আমি মৃত্যু কামনা করছি, আমাকে যেই কিছু বলুক না কেন। এবং সড়কে শৃঙ্খলা আনতে গেলে আমাদেরকে কিন্তু কঠোর হতে হবে। আমরা জানি না কবে আমরা কঠোর হব। 259 জন, কেউ বলে 200 জন মারা গিয়েছে, 960 জন মানুষ ইনজিওর্ড হয়েছে, আহত হয়েছে। তাদের জীবন আমি মনে করি যারা মারা গেছে তাদের চেয়েও ভয়ঙ্কর, কারণ আপনার কোনো সেই চিকিৎসা ব্যবস্থা নেই। এবং এই আপনার অনুষ্ঠানে আমি আশিক ভাই বলেছিলাম, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার কোনো প্রতিকার হয় না 3টি কারণে। প্রথম হলো যারা ভিকটিম তারা দরিদ্র, সুতরাং দরিদ্র মানুষকে নিয়ে ভাবার কেউ নেই। দ্বিতীয় হলো যারা গাড়ি চালায় এবং যারা গাড়ির ব্যবসা করে ক্ষমতার কেন্দ্রে তাদের পেশি অবস্থান করছে, ফলে সেই পেশি তাদেরকে সব ধরনের বেনিফিট দিচ্ছে। তৃতীয় হলো যাদের দায় দায়িত্ব তারা দায়িত্ব অবহেলা করছে। এই 3টি ঘটনা আমি আবারও রিপিট করছি যে এইগুলোই বাংলাদেশে ঘটে যাচ্ছে। এবং সমাজকে যে নাড়া দেওয়ার এত বড় একটা আন্দোলন হয়ে গেল, যেটা আমরা বলছি চোখ খুলে দিয়েছিল, চোখ হয়তো খুলেছিল কিন্তু চোখ আবার বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে বলেই কিন্তু দেখেন সম্প্রতি যে আপনার ভিডিও চিত্র এসছে, ঘটনাটা ধর্ষণের ঘটনা যেটি এসেছে, আমরা তো দুর্ঘটনা নিয়ে কথা বলছি, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের ভেতরে নারীকে ধর্ষণ করার মানসিকতা দেখা এরকম একটা আন্দোলনের পরে, এবং সকল ধরনের নারীরা 94% নারী যৌন হয়রানির শিকার হয় এই বাসগুলোতে, এই মালিকরা এই শ্রমিকরা কোনো দিন সেই দায় দায়িত্ব নেয়নি, কোনো ধরনের প্রতিকারের চিন্তা করেনি। এবং আজকে বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটে চলেছে তাতে পরিবহন সংশ্লিষ্ট মালিক শ্রমিকদের সব ধরনের দায় নিতে হবে এই ঘটনাগুলোর জন্য। নিশ্চয়ই আপনি দৃষ্টান্ত হিসেবে মানুষের পথচারী পারাবারের কথা বলবেন। এখানে আমার একটা কথা, সেটা হচ্ছে যিনি মানে মেইন দায়িত্বে আছেন বা যারা যে রাজনৈতিকভাবেই যারা দায় নেয় না, এই পরিবহন শ্রমিক মালিক তারা কি দায় নেবে? আপনি কিভাবে তাদেরই আশা তো করেন প্রতিনিধি সেই এখন দায়? 2 জন মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন, সুতরাং সেটাই দায় দায়িত্ব তো বলছি। সেখানেই সেই দায় Conflict of কবে interest, মানে এটা স্বার্থের নেওয়ার দাম্ভিকতা। কোনো পরিবেশ কি তৈরি হয়েছে এবং আমাদের? এখানেই তো খামখেয়ালিপনা থেকে বেরিয়ে আসতে চাইলে আমাদেরকে সেই দায়িত্বটা নিতে হবে। সবার আগে যে দরকার আমাদের মন মানসিকতার পরিবর্তন চাই, আমরা আইনের প্রয়োগ চাই কিনা। আইনটি নিয়ে কিছুটা বলেছেন আমাদের ইলিয়াস কাঞ্চন ভাই। দেখেন, আমাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল সড়ক নিরাপদ অথবা নিরাপত্তা আইন চাই, এই কথাগুলো ফেলে দেওয়া হয়েছে। এই আইনটি সম্পূর্ণভাবে করা হয়েছে মালিকদেরকে ইমিউনিটি দেওয়ার জন্য। রাইট। শ্রমিকদের দিকে এক ধরনের অঙ্গুলি হেলন আছে ঠিকই আইনটাতে, কিন্তু সেখানেও ধরেন যে পরিমাণ আপোষ করা হয়েছে যে ক্লাস 8 পাস হলেই চলবে। বাংলাদেশে 8 পাসের সার্টিফিকেট, 8ম শ্রেণীর সার্টিফিকেট জোগাড় করা কি খুব কঠিন? ফলে সেই অমোঘ বাণী কিন্তু, সেই দর্শন গরু ছাগল চিনলেই চলবে, সেটাই কিন্তু থেকে গেল। সেই দর্শন কিন্তু এস্টাবলিশ করা হয়েছে এখানে। এবং ধীরগতির যানবাহনের ক্ষেত্রে আমরা বুঝতে পারি ফিডার রোডগুলোতে, কোনো কোনো কানেক্টিং রোডগুলোতে সমস্যা আছে, কিন্তু যেই যুক্তি আতিক ভাই দিয়েছেন যে এটার একটা ডিমান্ড তৈরি হয়েছে কিংবা এটা ব্যবসাটা গড়ে উঠেছে, ব্যবসাটা চোখের সামনে দিয়েই গড়ে উঠেছে, আমাদের নীতি নির্ধারকদের চোখের সামনে দিয়ে গড়ে উঠেছে। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের পরিবহন খাতে যে যারা ব্যবসায়ী আছে এর মধ্যে সকল শ্রেণী পেশার মানুষ আছে, রাজনীতিবিদ তো আছেই। ফলে ক্ষমতার এই যে প্রয়োগটা, বল প্রয়োগটা সেখানে এমনভাবে প্রসারিত হয়েছে যে এখানে কাউকে কিছু করে থামানো যাচ্ছে না। আমাদের প্রয়াত মেয়র একটা উদ্যোগ নিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজের কথা। ঢাকা শহরে 500-র উপরে মালিক। আচ্ছা, পৃথিবীর কোন দেশে 500 মালিক একটা রাজধানী শহরে গাড়ি চালাইতে পারে বলেন তো? আপনি একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন? এখানে ফ্র্যাঞ্চাইজ সিস্টেম আপনি করতে পারবেন না, কারণ তারা সব শক্তিশালী। এবং জনাব ইস্তেকরা, যদি ওই যে বিভিন্ন যেটা জনাব আতিক বলছিলেন যে প্রয়োজনের তাগিদে চাহিদার কারণে এইসব ছোট ছোট গাড়ি গড়ে উঠেছে, এখানে যদি বড় গাড়ি দেওয়া যেত, প্রপার ট্রান্সপোর্টেশন সিস্টেম তৈরি করা যেত, ওটাই বদলে যেত। তাহলে কিন্তু এটা হতো না। এই গুটি কয়েক সুবিধাবাদী দেখেন, লোককে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশের মানুষ আজ নিপীড়িত, নির্যাতিত পরিবহন সংশ্লিষ্ট মানুষদের দ্বারা। বাংলাদেশের রাজপথ আজ নিয়ত রক্তাক্ত। আমরা যারা প্রতিদিন সংবাদ কক্ষে দায়িত্ব পালন করি, আমাদের আর ভালো লাগে না এই সংবাদ লিখতে, আমাদের আর বলতে ভালো লাগে না। এবং আমি আপনাকে বলি, সড়কে যা ঘটছে এর বেশিরভাগই হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড থামানো যাচ্ছে না।
একটা সময় এমন আসবে আশিক ভাই যখন এই হত্যাকাণ্ডের খবরকে আর খবর মনে করা হবে না, না। মনে করা মানুষকে সইয়ে দেওয়া ওই হচ্ছে। ওই জায়গায় মানুষ যাচ্ছে। মনে করবে এটাই নিয়তি, সড়কে নামলে মরে যেতে হবে এবং যারা মারবে তারা বেঁচে যাবে। বলে রমিজউদ্দিন স্কুলের যে শিক্ষার্থী মারা গেছে তারা কিছু বাস পেয়েছে, এখানে একটি আন্ডারপাস হচ্ছে, প্রজেক্ট হচ্ছে, কন্ট্রাক্টরের ইনকাম হবে, ইঞ্জিনিয়ারের আয় হবে ঠিকই, কিন্তু ওই যে ঘাতক বাসের চালকের কিন্তু 302 ধারায় মামলা হবে না, না, হয় না। কারণ তাদেরকে বাঁচানোর জন্য সমস্ত আয়োজন আমরা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে। বুলগেরিয়ার প্রশ্নটা আপনি করেছিলেন সেই ইউনিভার্সিটি শিক্ষার্থীর, আবারও বলবো এই ঘটনাগুলোর কোনো রাজনৈতিক দায়িত্ব কেউ নিচ্ছে না, কিন্তু ঘটনাগুলো সিরিয়াসলি পলিটিক্যাল। জি, ধন্যবাদ জনাব হোসেন আহমেদ মজুমদার। কয়েকদিন আগে চট্টগ্রামে গাড়ি থেকে ফেলে দিয়ে যাত্রী হত্যার ঘটনা ঘটেছে। তার আগে যাত্রীকে নদীতে ফেলে মেরে ফেলার ঘটনা ঘটেছে। ইশতিয়াক রেজা কয়েকটি উদাহরণ দিলেন। চালক হেল্পারদের এরকম বেপরোয়া, এরকম মানে হিংস্র হয়ে ওঠার কারণ, গাড়িতে ধর্ষণ, হ্যাঁ সেটা তো রয়েছে। ধন্যবাদ সবাইকে। উনি ইশতিয়াক সাহেব যে সিনিয়র সাংবাদিক যে কথাটা বলেছে সেটার আমি বিরোধিতা করি বলবো। তিনি বলছিলেন আমরা নির্যাতিত নিপীড়িত বাংলাদেশের মানুষ পরিবহন সেক্টরের কাছে। সম্পূর্ণ মিথ্যা এবং ভুল তথ্য। কখনোই নির্যাতিত নিপীড়িত নয়। এই পরিবহন সেক্টরের মানুষও এই দেশের মানুষ, আর যারা গাড়িতে উঠে প্যাসেঞ্জার তারাও কিন্তু এই দেশের মানুষ। অতএব কেউ কারো দ্বারা নির্যাতিত এটি আনবিলিভেবল। এরপরে আমি বলবো উনি যে ইশতিয়াক সাহেব বলছেন 27/8/2018 রেজাউল করিম 35 বছর বয়স, যাকে বাসের চাকার নিচে ফেলে সিটি গেটের পাশে হত্যা করা হয়েছে। এরপরে 21/7/2018-তে যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান ফাইল, ফাইলকে তাকে হত্যা করা হয়েছে। এটির জন্য পরিবহন সেক্টর অত্যন্ত মর্মাহত, দুঃখিত এবং তাদের আইনানুগ যে শাস্তি হওয়ার কথা, যে কোনো শাস্তি এটা পরিবহন সেক্টর কোনোদিন বাধা দেয় নাই, ভবিষ্যতেও দেবে না। আইনে যতটুকুন কাভার করে তাদের সেই বিচার হোক, পরিবহন সেক্টর থেকে সেটা চায়। এরপর আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি বলবো বাংলাদেশ একটি ছোট্ট দেশ। এই দেশের মধ্যে আপনার জুলাই 2018 35,82,460টি গাড়ি রেজিস্ট্রেশন দেওয়া আছে বিআরটিএ থেকে, যার মধ্যে 22 লাখ এর উপরে আছে মোটরসাইকেল। এর বাদে বাকিগুলা হচ্ছে গণপরিবহন এবং পণ্য পরিবহনের গাড়ি চলে। আর এই গাড়িগুলো চলছে 3,63,614.15, মানে জনাব হোসেন আহমেদ মজুমদার, আমাদের সাথে একটি ফোন আছে, ফোনটি নিয়ে জি। আপনার কাছে আবার আসবো। জি জি। দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মনিরুল ইসলাম বলছিলাম। জি মইনুল ইসলাম সাহেব বলুন। যে আমার প্রশ্নটি এই জায়গায় যে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যুর মিছিল দিন দিন বাড়ছে। আসলে এই ঈদের সড়ক দুর্ঘটনায় দেখা গেছে 259 জন নিহত এবং 900 জনের উপরে আহত হয়েছে। আসলে এত কিছুর পরেও, এত আন্দোলন বা প্রতিবাদের পরেও যে আমরা সুস্পষ্ট কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এবং আরো একটি বিষয় লক্ষণীয় যে পরিবহন সেক্টরটিকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সরকারের প্রভাবশালী ব্যক্তি এবং বাংলাদেশের একজন মন্ত্রী শ্রমিক ফেডারেশনের সভাপতি। আসলে বিগত বিএনপি সরকারের আমলেও দেখা গেছে যে পরিবহন সেক্টরটিকে যারা নেতৃত্ব দিচ্ছেন সরকারের ঘনিষ্ঠ এবং প্রভাবশালী ব্যক্তিরা, এবং নিরাপদ সড়ক বাস্তবায়নের পথে ক্ষমতাসীন এইসব ব্যক্তিরাই অন্তরায় কিনা এবং ওনারাই জবাবদিহিতা নিশ্চিত শৃঙ্খলা না ফেরার কারণ কিনা। আমার প্রশ্নটি এই জায়গায়। জি ধন্যবাদ, আপনার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। জি, আমি যে কথাটা বলছিলাম সেখানে আমাদের দেশে প্রায় 32 রকমের ইঞ্জিন চালিত এবং ইঞ্জিন ছাড়া গাড়ি বাংলাদেশে চলছে। এর মধ্যে আপনি কি দর্শকের প্রশ্নের উত্তরটি আগে দিয়ে দিবেন? আমার মনে হয় যে এটা এই প্রভাবশালীরাই মানে এটা কি বিশ্বের এই কোথাও আছে, এই উদাহরণ আছে যে জি। একজন না, উনি মন্ত্রী যেটা বলছেন, আবার দর্শক যেটা বলছেন ওনাকে আমি সাধুবাদ জানাই প্রশ্নটা করার জন্য। আমাদের দেশে যে মন্ত্রী বলেন, যে এমপি বলেন, পরিবহন ব্যবসা যদি করে তার এটা রাইট থাকতে পারে, পরিবহন ব্যবসা বা নেতা সে হতেই পারে, কিন্তু তার থেকে আমরা ইনজাস্টিস পাচ্ছি কিনা বা সেটা কতটুকুন মানুষের জন্য হিতকর সেটা আমরা বিবেচনা নিতে পারি, কিন্তু তার ব্যবসা করাটা অথবা নেতৃত্বে আসাটা অপরাধের কিছু নয়। না, অপরাধের কিছু না, হ্যাঁ, কিন্তু একটা জিনিস সেটাই। আছে, আমি একটা আমাদের একটা করে প্রফেসর উত্তর দেই, তারপরে আমি একটা একটা করে প্রফেসর উত্তর সাহেব দেব। একটা ডাটার বিশ্লেষণ করেছেন যে সময় ঈদের সময় ট্রাক এবং কভার ভ্যান চলার কথা না, সেটার উত্তর কিন্তু দিচ্ছি আমি। সেখানে 24% দুর্ঘটনা উনি, ঘটেছে। হ্যাঁ, অধ্যাপক মিজানুর এটি- রহমান এটি- সাহেব এটি যেটা কিভাবে বলছেন, হলো? যদি না মিজানুর রহমান চলে সাহেব তাহলে যেটা এটি বলছেন, কেমনে হলো? আমি বলি সেটা হচ্ছে উনি বলছেন বাস বলছে 29%,
ট্রাক এবং কাভার্ড ভ্যান বলছে 34%। 24%, তাহলে ঠিক আছে নিচের দিকে। আপনি তো ট্রাক কাভার্ড ভ্যানের মালিক সমিতির জি জি যুগ্ম জি সম্পাদক। জি, তাহলে সেজন্য আমি এই যে উত্তরগুলো নিষেধ perfectly দিতে নিষেধ পারবো। থাকার পরেও কিভাবে এগুলো চললো, সেটাই বলছি। সেটার দায়িত্ব তো আমি আপনাকে বলি নিতে হবে। ট্রাক এবং কাভার্ড ভ্যান চলা নিষিদ্ধ, এটি সম্পূর্ণ সত্য নয়। সত্য কারণ নয়? হচ্ছে, আমি বলি এটা সত্য নয়, এটা বুঝার এটা ভুল আছে নিষেধ এখানে। করা হয়েছে, ঘোষণা দিয়ে নিষেধ No, করা no, হয়েছে। no, সেটা আমার মনে হয় নিষেধ জনাব করা হয় আতিকুল নাই। ইসলাম দেখি। নিষেধ করা হয় নাই। এক্ষেত্রে জনাব আতিকুল ইসলাম যদি আমি একটু বলি বলেন। আমি বলি উত্তরটা আমি clear দেই, করে যেহেতু দিই। আমাকে জি। করছে, আমি বলি উত্তরটা, যেটা সব প্রত্যেকটা মিটিং এ আমি উপস্থিত ছিলাম থাকি, অতএব উত্তর আমি দিতে পারবো। ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ এগুলা চলবে কোনটা নিয়ে? এক্সপোর্ট গুডস চলবে, পচনশীল পদার্থ চলবে, জরুরি পণ্য ওষুধ যেগুলা চলবে। সেগুলা। তার মানে তো- আমাদের দেশে এক্সপোর্ট যেগুলা গার্মেন্টস হ্যাঁ। সেক্টরের শত শত গাড়ি মাল যায়, এগুলো হ্যাঁ। কিন্তু নিষিদ্ধ করা হয় নাই। করা হয়েছে কোনটা? রড, সিমেন্ট, ইটা, বালি, মাটি যেগুলো বহন করে খোলা গাড়িতে, সেগুলি বলছে ঈদের 3 দিন আগে বন্ধ থাকবে। এইখানে আমাদের বুঝার ভুল, বাকি মালগুলো কিন্তু চলবে। এরপরে বলা হয়েছে, যেটা পার্সেন্টেজের কথা আমি দ্বিমত পোষণ করব না, হতেই পারে, কিন্তু মেইন সমস্যা যেগুলো আমাদের, যে 8059 কিলোমিটার রাস্তা আছে আমাদের মহাসড়ক, এই মহাসড়কগুলোতে কিন্তু ওই যে আমি বললাম নসিমন, করিমন, বটবটি, ইজি বাইক, চাঁদেরহাট, আলম, সাধু, পাওয়ার টিলার, সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশা যেগুলো আছে, এগুলো আমাদের স্যার আমার পাশে বসা আছেন, উনি দিন রাত 24 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে। এটা ওনার সামনে বলাটা ঠিক হচ্ছে না, আপনারা অনেকেই দেখেন রাস্তায় গেলে, কুমিল্লায় যেখানে দেখবেন একটু খালি জায়গা আছে, উনি ওখানে দাঁড়ানো আছেন, ডিউটি করতেছেন উনার জনবল নিয়ে। তারপরেও আমাদের এই ছোট দেশে যানবাহনের সংখ্যা রাস্তার তুলনায় অনেক বেশি, এগুলো অনেক সময় ঢুকে পড়ে। এবং ওই যে নসিমন, করিমন, বটবটি যে গাড়িগুলো যদি কখনো হেড কলিশন হয়, তাহলে সেখানে ওই ছোট গাড়ির একটা লোকও আর বাঁচতে পারে না। সেজন্য আমাদের কিন্তু সচেতন হতে হবে। আর একটা প্রশ্ন আসছে, আমাদের স্কুলে ছোট ছোট ভাই বোনদের আন্দোলনের পরে আমাদের চোখ খুলেছে কিনা? কেউ বলছেন চোখ খুলে নাই, বন্ধ হয়ে আছে। আমি বলবো সম্পূর্ণ সত্য নয়, অবশ্যই চোখ খুলেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 17টি নির্দেশনা দিয়েছেন। যদি চোখ না খুলতো, এই নির্দেশনা কই থেকে আসে? আমি বাংলাদেশের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে 7টা মিটিং করেছি ঈদের আগে, শুধুমাত্র পরিবহন সেক্টরকে সুন্দর এবং সুস্থভাবে পরিচালনা করার জন্য। স্থানগুলো আমি বলি, কালিয়াকৈর, টঙ্গী, আশুলিয়া, বুলতা, মেঘনা এবং ফেনী। এবং প্রত্যেকটা মিটিংয়ে আমার সঙ্গে আমাদের ডিআইজি মহোদয় ছিলেন। আপনি জিজ্ঞাসা করেন সরকার আন্তরিক নয়, এই কথাটা সত্য নয়, আন্তরিক। কিন্তু সমস্যাটা যেখানে, উনি বলছিলেন যে নসিমন, করিমন, বটবটি গাড়িগুলো বন্ধ করার জন্য প্রথমে যে জায়গাটায় হাত দিতে হবে সেটা হচ্ছে এটার ইম্পোর্ট, এবং আমাদের দেশে যারা তৈরি করেন এগুলোকে যদি সমূলে ধ্বংস করা না হয় এবং এটার গতি যদি নিয়ন্ত্রণ করা না হয়, হাইওয়ে রাস্তায় যদি আপনার আসা বন্ধ করা না হয়, তাহলে দুর্ঘটনাটা এরকম কিছুটা ঘটতেই থাকবে। এগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। জি, আমরা মায়ের কোলে যে মজুমদার সাহেব, আমি চালকদের বেপরোয়া ভাবটা কমানোর জন্য কি কি ব্যবস্থা নিয়েছে? আমাদের উনি ওনার কথা বলি, আমি ইলিয়াস কাঞ্চন সাহেব একটা কথা বলছিলেন, আমি উত্তরটা দিই আপনার, তারপরে আপনার কথাটা নেব। আমি উত্তরটা দিই আগে। আপনি বলছিলেন যে ড্রাইভারকে পানিশমেন্টের আওতায় আনা, এবং আমার শ্রদ্ধেয় আপা বলছিলেন যে আইন এত দেরিতে পাশ হতে যাচ্ছে কেন। দুটো কথার আমি একটু উত্তর দেব। সেটা হচ্ছে, আইন চলবে আইনের গতিতে, আমি বললেই সে আইন হয়ে যাবে। যেমন ইন্টেনশনালি যদি কোনো ড্রাইভার কাউকে হত্যা করে, 302-তে, আমি শেষ করি, না না, শেষ করার বিষয় না, কারণ 302-তে হবে, প্রথমে কিন্তু যদি তার ইন্টেনশন না থাকে, কথাটাকে উল্টায় নিছেন আপনি সেটা বলছেন। আপনি যে কথা বলছেন সেই কথা আমরা বলিনি। কি বলছেন ভাই? আমরা বলেছি যে আমাদের যে সাজেশন গুলো, হ্যাঁ। সেই সাজেশন গুলো ক্যাবিনেট না, আপনার সাজেশনটা যদি হয়ে থাকে যে 302 ধারায় মামলা দিতে হবে, নট অ্যাকসেপ্টেবল, বিকজ উই হ্যাভ, আমাদের আইন আছে, আইন কথা বলবে, আইনে যেটা পড়ে সেটা হবে। আপনি যদি বাইরে থেকে বলে দেন 302 ধারায় মামলা দিতে হবে, নট অ্যাকসেপ্টেবল, কেন সেটা হবে? কেন আইন যদি না বলে? আমি কি সাজেশন দেব আমি না? বলি, আমি কথা বলছেন কেন? ড্রাইভার এবং হেল্পার, তারা এই দেশের মানুষ, আপনারা কিভাবে দিলেন? চায় না আপনারা কিভাবে সাজেশন দিলেন? মেরে ফেলুক অথবা মরুক। না, আপনারা সাজেশন দেবেন, আপনারা কিছু বলে দেন, আপনি রাস্তায় হয় যে সে ইন্টেনশনালি এটা আপনাদের জন্যই তো এই কাজগুলো হচ্ছে।
আপনি বলে দিলে আপনার আইন attitude সংশোধন বলে হবে। দেয়, আপনার রাস্তায় খুনের সাজেশন পক্ষে। দিতে পারেন। সাজেশন দিব, নেওয়া- Never। না নেওয়া, হতে পারে সেটা না হলো এটা। সরকারের বিষয়। আমি বলি সরকারের বিষয়, absolutely right। না, না, আপনি তো- সরকারের আপনি- বিষয়। আপনি- But আপনি আপনি তো বলতে উল্টা পারেন কথা না বলতেছেন। 302 ধারায় মামলা দিতে হবে। আরে সাজেশন কেন দিতে পারে হবে না, না? এই কথা বলছেন যদি নাকি? আইনই পারে তাহলে দিবে। 302 আইনে দ্বারা না পড়লে কোন দিতে কোন পারে না। কোন ব্যাখ্যায় সেটা Let me finish. ব্যাখ্যাটা শুনছেন আপনি? এরপরে আমি শুনছি, হ্যাঁ, কি বলছি বলেন? আমি শুনছি। বলেন ব্যাখ্যাটা কি? ব্যাখ্যায় কি বলা আছে? আরে আমি কি বলছি? হ্যাঁ বলেন। আপনি যে বলছেন যে- ধমক দিয়ে কথা বলার কোনো না, না, নিয়ম না, নেই। আমি তো উল্টা কথা না, না, বলছি, উল্টা কথা না, বলতেছেন, এর জন্য ধমক দিচ্ছি। কারণ হচ্ছে কি যে আমি বলেছি যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যদি কেউ গাড়ি চালায় এবং ফেক ড্রাইভিং লাইসেন্স চালায় যদি কেউ কাউকে হত্যা করে তাহলে 302 দ্বারা যাবে। 302 ধারায় মামলা হবে যদি ইন্টেনশনালি সে করে থাকে। না, না, ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালাইলো। আপনার অধিকার নেই গাড়ি চালানো, আপনি উইদাউট ড্রাইভিং লাইসেন্সে, এটা ইন্টেনশন। আইনে বলা যেটা আছে সেটা হবে। মানে উনি আইনের আইন বাইরে বারে কিছু বারে করা যাবে না। নতুন জি, করে জি, হচ্ছে, আমরা- আমি সেই আইনের আমি আশিক ভাই, সংশোধন চাবো কাঞ্চন ভাই, আমি বলি, এরপরে আপনি আমি একটু তো দাঁড়ান। আইনের সংশোধন চাবো। আপনি একটু দাঁড়ান, এখানে আপনার নতুন কথাটা আইন হতে উত্তর যাচ্ছে। আমরা একজন একজন করে শুনি। এখানে নতুন আইন হতে যাচ্ছে। হতে যাচ্ছে। হ্যাঁ, নতুন আইনে কি কেউ সাজেশন দিতে পারবে না? সাজেশন দেওয়া হয়ে এটাই তো গেছে। বলছি, সেটাই তো বললাম। সাজেশন দিয়েছে, সাজেশন সুপারিশগুলো সব গ্রহণ করে সেটা মন্ত্রী পরিষদে পাশ হয়েছে, নেক্সট পার্লামেন্টে যাবে। না না, না না, এটা না, অনেক হয়নি। আলোচনা বাকি না, আছে। সেটাই তো আলোচনা, অনেক আলোচনা বাকি আছে এখনো। এখন বাকি বহু থাকলে আইনি সেটা আলোচনার সাজেশন বিষয়। দিবেন। সেটাই তো But বলছে। সেটাই তো সেখানে বলছে। বলা যায় না যে 302 দ্বারায় মামলা দিতে হবে। বাট হোয়াই? যদি আপনি প্রমাণ আরে হয়, আমার আমার বুঝেন নাই। সাজেশন আমি দেবো না। আপনি কথা বুঝেন নাই। সাজেশন দিতে পারেন। হ্যাঁ, উনি তাহলে- বলেছেন, এরপরে- না, দাঁড়ান, উনি বলেছেন কোন ইশতিয়াক ভাই, চালক, আমি দাঁড়ান, আপনাকে দাঁড়ান, বলি, দাঁড়ান। ইশতিয়াক ভাই, আমি আপনি বলি, বলতে আপনি দেন, যখন আপনি বলছেন, আপনি আমি কথা কিন্তু- মেনে নিয়েছেন, আপনাকে আমি কথা শুনতে হবে। ইন্টারফেয়ার করিনি উনি আপনাকে। বলেছেন কোন চালক ইন্টেনশনালি রাস্তায় না মেনে যা কাউকে খুন করবে, এটা উনি বলেছেন। দ্বিতীয় বলেছেন কেউ যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া ফেক ভুয়া ড্রাইভিং লাইসেন্সে গাড়ি চালায় হ্যাঁ। এবং তাতে যদি কেউ মারা যায় তখন 302 ধারায় মামলা হতে পারে, এটা হলো সাজেশন। আপনি বাধা দিবেন কেন? আমি বাধা দিচ্ছি না, বলছি আপনি তো আইনে যা আছে সেটা হবে। আইন আরে তো আইনে হয়নি যা- এখন। যা আছে মানে হবে। কি? এখনো হয়নি। আইন আইন হবে। যেটা হবে সেখানে। সেটাই। সেটাই উনি তো মতামত সেটা- দিচ্ছেন। আপনি এই শুনেন, ব্যাপারে হুসেন আহমেদ সাহেব, আপনার এটা নিয়ে attitude বলে তর্ক দিচ্ছে করছেন কেন? আপনারা রাস্তায় খুনের পক্ষে। জি, আপনার আপনারা এই যে attitude আমাদের বলছে, আমাদের আপনি এটাকে একটা বিপক্ষ হিসেবে দাঁড়া করাচ্ছেন। আপনারা এটা বিপক্ষ ঠিক তো। নয়। আমরা আপনারা আলোচনা- মানুষকে এটা ঠিক মেরে নয়। ফেলতেছেন, আপনারা বিপক্ষ। আমরা এই দেশের সেবক, পরিবহন সেক্টর একটা মোটেও না। গুরুত্বপূর্ণ সেক্টর, মোটেও সেবা না। করে থাকে। আপনারা সবসময় প্রমাণ সেবা দিয়ে করেছেন যে আসছে। আপনারা সেবার আর মধ্যে নাই। অ্যাক্সিডেন্টকে সবসময় অ্যাক্সিডেন্ট হিসেবে নিতে হবে। অ্যাক্সিডেন্টকে আপনি না, যদি মনে না, করেন accident- মানবরা হিসেবে accident বলে কোনো শব্দ নাই। Killing, Accident these are all বলে কোনো killing. শব্দ নাই। No, no. না, না, পৃথিবীতে এখন অ্যাক্সিডেন্ট বলে কোনো শব্দ বলে না। আচ্ছা, এটাকে কি রোড বলে এটাকে? ক্র্যাশ, রোড ক্র্যাশ, অ্যাক্সিডেন্ট উঠায় দেওয়া হয়েছে। আচ্ছা, উঠে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই কিন্তু accident শব্দই বিশ্বের উঠায় ভিতরে দেওয়া হয়েছে। কোন দেশে অ্যাক্সিডেন্ট হচ্ছে না? হ্যাঁ? হচ্ছে না কোন দেশে? হচ্ছে, কিন্তু এরকম হচ্ছে না। প্রত্যেকটা না, আমাদের না, দেশ, এরকম হচ্ছে না। জনাব কাঞ্চন সাহেব, বাংলাদেশ 19 নাম্বার তালিকায় আছে অ্যাক্সিডেন্টের। আরো 18টা দেশ আছে কে অ্যাক্সিডেন্টের বলছে উপরে। আপনাকে? কোথায় পাইলেন আপনি? তথ্য আছে আমার কাছে, কোথায় এখানে পাইলেন লেখা। আপনি? 19 নম্বরে আছে বাংলাদেশ অ্যাক্সিডেন্টের তালিকায়। ওনাদের গবেষণা আছে হ্যাঁ, তো। ওনাদের গবেষণা। আমাদের গবেষণা, এটা হলো ওয়ার্ল্ড হেলথ হ্যাঁ, World Health আমরাও তো World Health World Health Organization পড়ি। Organization-এর আমি আপনি একলাই road পড়েন safety খালি। expert হিসেবে আমি কাজ করছি। আচ্ছা, ঠিক আমার আছে। চেয়ে বেশি জানেন আপনি। আপনি বলেন কত নম্বরে আছে? কি কোন ইয়ে? বাংলাদেশ কত নম্বরে আছে? বাংলাদেশ accident-এর দিক থেকে? ওয়ার্ল্ডের সেটা কি আসলে খুব জরুরি? 100 উপরে আছে। যে না, আমরা আমরা একটু আলোচনাটা ভিন্ন দিকে চলে যাচ্ছে। জি। আসলে ওই কত নম্বরে আছে সেটা কি আদৌ খুব জরুরি? জরুরি না। আমাদের দেশে প্রতিদিন বলছি, আমরা লাশের মিছিল দেখছি, এটা বন্ধ তারপরেও কি হওয়া আপনি সংখ্যা দিয়ে এটা সেটাকে বন্ধ কোনো হওয়া জাস্টিফাই উচিত। করা উচিত? আমি যে উচিত কোশ্চেনটা না। আপনাকে করতে চাইছিলাম বলেন, সেটা বলেন। হলো আমরা র্যাঙ্কিং দিয়ে যে জাস্টিফাই করব না। আমরা জানি যে ঈদের সময় বাসগুলো বেশি ট্রিপ মারে, সেই জন্য দুর্ঘটনা বাসের হয়। কিন্তু আপনার এই 24% ট্রাক এবং কাভার ভ্যানটা কেন হলো? ট্রাক এবং কাভার্ড ভ্যানের তাদের সংখ্যা তো একেবারেই জরুরি কম কিছু ছিল। ছিল না। সংখ্যাটা আমি অস্বীকার করতেছি না, বাট আমার বিশ্বাস হচ্ছে না, এই জন্য কাভার্ড ভ্যান তখন খোলা ট্রাক একেবারেই ছিল না। কাভার্ড ভ্যান এই যে আপনার তার এক্সপোর্ট মানে গুলো নিয়ে report গেছে, উনি গ্রহণ করছেন। কতটুকুন হয়েছে বা এটা কোন তো- কোন জায়গায় এটা হয়েছে, কোনো আমরা কিছুই জানি ব্যাখ্যা সেটা থাকে না। বাসের ওনারা তো সঙ্গে কোনো কিছুই অন্য গ্রহণ অন্য গাড়ির এটা তো হয়েছে। ব্যাখ্যা থাকতে পারে। জি, আমরা আবার আসবো। আসলে আমাদের বেশি সময় নেই, সবার কাছে আসতে হবে। আমার মনে হয় একটা পয়েন্ট আমি একটু কথা বলতে চাই ওনার, যে পরিবহন খাতটাকে উনি বলছেন যে সেবা হিসেবে দেখা হয়। এটা আসলে মন থেকে নেওয়ার একটা বিষয় আছে, সেবা হিসেবে অবশ্যই। নেওয়া হয় না, এটা পুরোপুরি বিজনেস সেক্টর। এই যে Business বলেই তো target ঠিক। বিজনেস বলেই তো প্রতিযোগিতা করে। এই জায়গাগুলো আপনাদের যদি একটু কমিয়ে দেন, আপনারা যদি ডাক্তারদেরকে বকেন যে দিনে কেন 30 জন 50 জন ডাক্তার রুগী দেখে ফেলে বা 600 জন দেখে ফেলে, কিন্তু আপনারাও তো এটাও তো করা যায় যে দিনে সেজন্য একটা কিন্তু বাস কয়বার ট্রিপ দিবে বাস বা ফ্র্যাঞ্চাইজের কথা বলা হয়েছিল। কেন আমাদের তাদেরকে প্রয়াত প্রতিযোগিতার মেয়র মধ্যে ফেলে আনিসুল হক দিচ্ছেন? বাড়ি যে না, আমি যতবার আপনাকে বলি, আসা যাওয়া এখনো করবে ততবার টাকা পাবে। আজকেও আপনার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব জনাব এনায়েতুল্লাহ আজকেও আপনার এই দোয়েল গাড়ি
বন্ধ করে দেওয়া হয়েছে। 60 জন 4টা কমিটি করা হয়েছে, প্রত্যেকটা স্ট্যান্ডে গিয়ে গিয়ে ড্রাইভারের লাইসেন্স আছে কিনা এবং গাড়ির কাগজপত্র সঠিক না থাকলে সেই গাড়িগুলো রাস্তায় বাইরে হতে দিচ্ছে না। আপনারা মনে হয় ইতিমধ্যে দেখতেছেন ঢাকা টাউনে কিন্তু বাস কমে গেছে, চেষ্টার কিন্তু শেষ নেই। কোনো একটা মালিক তারপরে চায় কিন্তু না আমরা ভাঙাচোরা তার বাস একটা গাড়ি দেখছি। accident তারপরও করে আমরা একটা ভাঙাচোরা মালিক- বাস দেখছি। পয়েন্টে যেটা বলতে আপনার চাই কাছে আমার একটু। ছোট্ট একটি প্রশ্ন। জি। এই যে ঈদের আগে আপনারা বলছিলেন যে চুক্তি ভিত্তিক আর কোনো গাড়ি চালাতে দেওয়া হবে না, জি, সেটা কি আপনারা কার্যকর করেছেন? এখন নাকি এটা কার্যকর এখনো হয়েছে, কার্যকর এখনো হয় নাই। পুরোপুরি হয়েছে এখনো করেননি? এখনো কার্যকর না, না, হয় নাই। অথচ আপনারা কিন্তু কথা দিয়েছিলেন। কথা দিয়েছে এবং সেটা আমরা রক্ষা করেছি। আপ- যদি গোপনে কেউ করে থাকে সেটা ইনডাইরেক্টলি এখন টোটালি এটা বন্ধ। এই যে আপনি বলছেন গোপনে যদি কেউ করে থাকে, তো বন্ধ আপনারা করতে তো পারলে ভালো। এত বড় একটি মানে সম্পূর্ণটা এই দীর্ঘদিনের জায়গাটা একটা চালাচ্ছেন। ঝামেলা হঠাৎ করে বন্ধ করাটা খুব বেরি জি, very tough। কিন্তু তবে এই মালিকরাই তো- সাংগঠনিকভাবে- এই মালিকরাই চুক্তিভিত্তিটা চালু করেছিলেন। এটাই আমি একটু বলতে আপনারা জি, চাইছিলাম ওনারাই যে- শুরু বলেন। করেছিলেন। জি, যতদিন পর্যন্ত এই বিজনেস মাইন্ডের জায়গা থেকে এই খাতটা বের না হতে পারবে, ততদিন পর্যন্ত আসলে সেবা সেবা হবে না। খাত বলাটা এক ধরনের বড় ধরনের অন্যায়। পুলিশ বাহিনী বলতে পারে সেবা খাত, তারা সেবা দেয় জনগণের। ডাক্তার সমাজ বলতে পারে সেবা দেয়, শিক্ষক সমাজ বলতে পারে সেবা দেয়, সাংবাদিক সমাজ বলতে পারে, কিন্তু পরিবহন খাত যেই পর্যায়ে চলে গেছে এটা বলার জন্য আপনাদেরকে আরো প্রস্তুতির দরকার। জি, এইভাবে যে পর্যায়ে চলে গেছে, মহাসড়কের আপা, আমি রাস্তা- বলি, যে পর্যায়ে হত্যার চলে মধ্য গেছে। দিয়ে এবং যে পরিমাণ প্রতিযোগিতা প্রতিদিন আমরা দেখি, এই প্রতিযোগিতার কারণেই তো মূলত ঘটনাগুলো ঘটছে। যে আমাদের সেই হাতে একদম প্রতিযোগিতা অল্প থেকে বের হতে সময় হলে আছে। বিজনেস ওরিয়েন্টেড চিন্তা ভাবনা থেকে বের হতে হবে জি, পরিবহন খাত। সবার কাছে আসতে হবে জনাব ইলিয়াস কাঞ্চন। আমরা যদি আরেকটি জায়গায় আসি, আমরা শুধুমাত্র রোড অ্যাক্সিডেন্টের মধ্যেই আছি। আরেকটি অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু রাস্তায়। আমাদের প্রচুর মানুষ, শিশু মারা যাচ্ছে রাস্তায়। ফুটপাতগুলো দখল হয়ে রয়েছে। অনেকবার বলার পরেও ফুটবলগুলো কি কারণে যেন অবমুক্ত করা যাচ্ছে না। কেন এই জায়গাটাতে আমরা কাজ করতে পারছি না? ওই যে আপনি তো ওখানে ডিমান্ড তৈরি হয়েছে, নসিমন করিমনের যেরকম ডিমান্ড তৈরি হয়েছে, ঠিক তেমনি ভাবে ফুটপাতের মধ্যেও ডিমান্ড তৈরি হয়েছে। কারণ হচ্ছে কি যে ওখানে দোকান বসালে পরে আমি সেখানে ব্যবসা করতে পারবো এবং এদেরকে উঠায় দিলে কিন্তু ওরা সেখানে তো কোথায় যাবে? নাগরিকের অধিকার আছে। অধিকার তো ওদেরও আছে। ওই যে আমি বললাম না যে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। কারণ হচ্ছে কি যে আপনার নসিমন করিমন চলবে কি চলবে না এবং ফুটপাতে দোকানপাট বসবে কি বসবে না, জি। এটি তো আমি বলবো যে এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। জি, ধন্যবাদ জনাব আতিকুল ইসলাম। এই যে ফুটপাত দীর্ঘদিন ধরে একটি আপনার চেষ্টা চলছে ফুটপাত দখলমুক্ত করা। আপনি যদি সকাল 7টা থেকে 9টা কিংবা 10টা কিংবা সারাদিনই, বিশেষ করে সকালবেলা যদি আপনি শহরে বেরোন, আপনি দেখবেন ছোট ছোট শিশুরা মায়ের হাত ধরে রাস্তা দিয়ে, একদিকে গাড়ি যাচ্ছে, সেই শিশুগুলো স্কুলের দিকে যাচ্ছে। কারণ ফুটপাত দিয়ে তারা হাঁটতে পারছে না, ফুটপাত দখল। সেখানে আপনার বাজার বসে গেছে, সেখানে আপনার সবকিছু ক্রয় বিক্রয় হচ্ছে এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয় অথবা রাজনৈতিক দলের নামে কোনো একটি আপনার খুপড়ি বানানো হয়েছে। কেন আপনারা সেগুলো উঠাতে পারছেন না? আপনার এই যে উঠাতে পারার অংশটাও বলতে হবে যে আপনার এখানেই কিন্তু আমি এই ফোরামটাকে চিন্তা করি যে এখানে আমরা যে আলোচনাটা করি সেটার যদি একটা আপনার জি, মিনিটস গুলো রাখা হয় তাহলে যে আলোচনা হলো তারপর কতটুকু অগ্রগতি হলো জি। এবং সেটাকে অ্যাকনলেজ করলে আমরা কিন্তু একটা টার্গেটে পৌঁছাতে পারবো। আমি ঢাকা শহরের এই অংশটা যেটা করলেন এটা ঢাকা শহরের দায়িত্ব। আপনাকে আমি কথা দিচ্ছি, আমি- এটার মিনিটস হবে এবং হ্যাঁ। আগামী না, না। মাসে আবার আমরা বসবো, আপনাকে সহকারে আপনি অগ্রগতি না, দিবেন। কেননা এই যে যেহেতু এই যে শুরু থেকে যেটা বললাম যে ওভারওয়েট নিয়ে যখন আমরা কথা বলতাম, হ্যাঁ, ওভারওয়েট যেটা বন্ধ হয়েছে আপনাকে অ্যাকনলেজ করতে হবে। আপনার এই যে এটা ফুটপাতের কথা যেটা আদৌ বললেন, কি হ্যাঁ, ওভারওয়েট বন্ধ জি হয়েছে? জি জি 1 ডিসেম্বর 2017 থেকে বন্ধ হয়েছে এটা। হ্যাঁ, এটা বন্ধ হয়েছে এবং খুব ভালোভাবে বন্ধ হয়েছে। আচ্ছা, আপনার এই পাথরের ট্রাক যেগুলো আপনার 40 টন আনতো সেই ব্রিজগুলো পাথরের ভেঙে ট্রাকগুলো- ফেলতো। হ্যাঁ, সেই পাথরের ট্রাকগুলো বন্ধ হয়েছে যে কারণে রাস্তা এখন আর দেবে যাচ্ছে না। এবং এই এটা যে নিয়ে কিন্তু কাজটা আমরা যে দেখেছি হয়েছে- যে পরিবহন মালিকরা গাড়ি বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, তারপরেও কিন্তু আপনার তাদের সাথে সমন্বয় করে আপনার এই কাজটা এই বাংলাদেশে করতে সম্ভব পেরেছেন। হয়েছে। হ্যাঁ, জি। এবং এইটার পরে যেই সুবিধাটা পাওয়া যাচ্ছে আমরা বললাম এই জিনিসগুলোকে অ্যাকনোলেজ করলে হবে কি কাজ করার স্পৃহাটা বাড়বে। আপনি যেটা বলেন যে ফুটপাত, আমি যেহেতু ফুটপাতে ঢাকা শহরটা ডিল করি না, সারা বাংলাদেশে আপনাদের এই অনুষ্ঠানে আমি তথ্য দিয়ে গেছিলাম 226টা বাজার ছিল, এর মধ্যে থেকে 84টা বাজার অপসারণ করা হয়েছে। এবং আপনি এখনো গেলে দেখবেন যে এই ঢাকা থেকে বের হওয়ার পরে যে সাইনবোর্ড আপনার জাস্ট এই যে নারায়ণগঞ্জ ক্রসিং এটার অপোজিটে এখন দেখবেন যে বেশ বড় করে বাস বে বানানো হচ্ছে
একটা একটা করে প্রবলেম আইডেন্টিফাই করে এবং ওইখানকার বাজার এটা তো ঢাকার বাইরের কথা বলছেন, আমি ঢাকা না, শহরের ঢাকা ভিতরের শহরটা কথা যেহেতু বলছি। আমি হাইওয়ে ডিআইজি হিসেবে আমি আপনাকে ও ঢাকা আচ্ছা, শহরের না বাইরে না, কিন্তু ততটাই ভালো বলতে আপনি পারবো। কি করা উচিত, আমি আপনাকে মানে আপনাকেই যে করতে হবে সেমন কথা না, না, আপনি সেটা তো আইন তাহলে শৃঙ্খলা বাহিনীর hypothetical একজন, হয়ে যাবে। hypothetical সদস্য কথা বললে হিসাবে যেটা হবে- এটা নিয়ে তো কাজ করা উচিত। হ্যাঁ, না ডেফিনেটলি এটার জন্য তো দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত অনেক যে ফুটপাতের ফুটপাতে কোনো কিছু বসবে না, আগে সাধারণ ফুটপাত মানুষের যাতায়াতের জন্য মানে থাকবে। ফুটপাত গুলোতে আগে হাঁটা যেত না, এখন পেভমেন্ট টাইলস বসানো হয়েছে। না, জি, যাই না, অনেকগুলো আপনারা বিষয় pavement আছে। tiles হ্যাঁ। করে সেখানে কিন্তু আবার দোকান বসিয়ে দিয়েছে। Definitely দোকান ফুটপাত ফুটপাতের শুধু জন্য। না, ফুটপাতের দক্ষিণের পরে মেয়র main রাস্তাও উনি যখন দখলে এটি যাচ্ছে। উঠাইতে গেছেন তখন লাঠি সোটা নিয়ে ওনাকে দৌড়ানো দিল। Exactly. জি, তো শুধু যার জন্য এখন ফুটপাত না, ফুটপাতের পরে মানে ফুটপাত তো আছে, ফুটপাতের পরেও কতটুকু জায়গা পাওয়া যায় সেটাও দখল হচ্ছে, সেটা দখল হচ্ছে। জায়গা মানে রাস্তা হ্যাঁ, আমি বন্ধ। এটা বলবো যে এটা একটা ফোরাম যেখানে আমরা সবাই সমমনে কিছু মানুষ এক হই এবং আমাদের প্রত্যেকেরই টার্গেট হচ্ছে কিন্তু এই দুর্ঘটনা কমানো, রাস্তাটাকে নিরাপদ করা, আপনার যানজট কমানো। সেটাতে আমরা কোন পয়েন্ট ধরে কতটা এগিয়ে যেতে পারলাম। আপনারা এটা সার্ভে করেন কতগুলো আছে, আগে কতগুলো ছিল, কতটা কমেছে। আমি যেমন স্পেসিফিক ভাবে আমার অংশটা বলতে পারছি যে 226টার মধ্যে আপনার 84টা আমরা সরাই ফেলতে পেরেছি এবং এটা তো অনেক কষ্টও করতে হয়েছে, এগুলো এমন না না, অবশ্যই যে- সাধুবাদ, না, এটা সেটা করতে অনেক পারলে অঙ্কের হিসাব আপনাকে না। অবশ্যই সাধুবাদ। আপনার সেটা দিই। 226টা বাজার আছে, কালকে থেকে বাজার থাকবে না, কারণ এটা সোশ্যাল নেটওয়ার্ক একটা- তৈরি হয়ে গেছে। জি। যেমন এই যে আমি যে কথাটা ওটা শেষ করতে পারিনি, যার কারণে জি। কিছুটা বোধহয় একটু ইলিয়াস কাঞ্চন সাহেব একটু ভুল বুঝতে পারছেন যে পাবলিক ডিমান্ডের কারণে যে জিনিসটা আসছে সেটাকে আমরা অ্যাভয়েড করছি এবং সেটা আপনাদেরকেও এটা সাপোর্ট দরকার। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা ওই জায়গাটা আরো বেটার করতে পারবো। পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম যেটা আগে ছিল অতীতে, আমাদের সেই জায়গাটায় ফেরত যেতে ফেরত হবে। যেতে হবে। এখন কিন্তু আমরা এই যে ওভারওয়েট বাসের ছাদে উঠা, আপনার এই সামনে বাম্পার, অনেক কিছু বন্ধ করেছি। সামনে যেটা চ্যালেঞ্জ হয়ে আসছে সেটা হচ্ছে রাস্তা যত ফ্রি হচ্ছে স্পিড আবার বাড়বে জি, এবং স্পিড বাড়লে এই জায়গাটাকে আমাকে এই বড় বাস নিয়ে আসতে হবে এবং সেটাও আমরা সাজেশনের মাধ্যমে, কাজ যে হচ্ছে না তা না। আপনার এই ঢাকা চিটাগাং রোডে আপনার এখানে বিআরটিসি বাস দেওয়া হয়েছে যেটা শর্ট ডিস্টেন্সে যাবে। জি। সামনের সপ্তাহে আপনার ঢাকা সিলেট রোডে বিআরটিসি বাস, বিআরটিসি তাহলে কিন্তু নসিমুল করিমের অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অটোমেটিক যেটা হবে যে যখন শর্ট ডিস্টেন্সে বাস যাবে এবং কম ভাড়ায় মানুষ এটা উঠতে পারবে, এটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। জি। আমাদেরকে কিন্তু স্পেসিফিক পয়েন্ট আইডেন্টিফাই করে যদি আমরা সাজেশন করতে পারি, ডেফিনেটলি আমরা কিছু না কিছু পজিটিভ দিকে যেতে পারবো। এবং সবাইকে একসাথে হ্যাঁ, এবং মিলে কাজ যেটুকু করতে হচ্ছে হবে। সেটুকুকে আপনার অ্যাপ্রিসিয়েটও করতে হবে এবং সামনে নতুন টার্গেট ফিক্স টার্গেটটা করতে হবে। তাহলে আমি মনে করি আপনি যে এত কষ্ট করে এই আমরা কিন্তু অনুষ্ঠানটা করেন রাজ্যে, আমরা হ্যাঁ, 2020 সাল নাগাদ একটি টার্গেট ফিক্স করেছি, রিডিউসিং দ্য আপনার ডেথ টোল বাই সড়ক হাফ। দুর্ঘটনাকে অর্ধেক নামিয়ে আনার হ্যাঁ, জন্য। সেটার উপরে আবার অনেক আপনি- অ্যানালাইসিস আপনি করতে হবে। মানে সেটাকে আপনি কতটুকু আশাবাদী এবং আলামত কি দেখছেন আপনি সেটা? না, ডেফিনেটলি আমরা ওই যে যেটা বললাম যে 18-19টা কারণ নিয়ে আমরা কাজ করতাম দুর্ঘটনার, একটা একটা করে 18 তো অ্যাড্রেস চলেই গেল করছি। দূর থেকে। হ্যাঁ, অ্যাড্রেস যখন করছি, অ্যাড্রেস করার সাথে সাথে নতুন যে প্রবলেম গুলো আসছে, যারা সবাই এটা নিয়ে চিন্তা করে এই প্রবলেমটাকে, যেমন আপনি যদি কাউকে বলেন 1 নম্বর কারণ কি, 1 নম্বর কারণ কিন্তু বলা খুব কঠিন, একসাথে বলতে গেলে 5-7টা কারণ চলে আসতেছে। তো এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা এবং রিপেয়ার করতে পারলে কিছুটা কমে আসবে। আরেকটা যেটা হলো যে যেটা বললাম যে 25-30-40 বছর আগে থেকে যে প্রবলেমটা রেইজ করছে, এটা যে প্রবলেম ছিল, এটা হয়তো ওই সময় যারা আপনার বোদ্ধা মানুষ ছিল তাদের এই জিনিসটা আইডেন্টিফাই করা উচিত ছিল। জি। আমার মতো আপনার শর্ট টার্ম চাকরি করার লোকের না। জি, না, না, সবাইকেই তো ক্রমান্বয়ে একজনের পর একজন কাজ করে যেতে হবে। আমি বলতে জি। চাইছি যে এসে যে আমি- প্রবলেমটাকে আপনি বড় করতে দেন। আমাদের দেশে এই না, আপনার সেই অনুষ্ঠানে বড়টা বহুবার হচ্ছে আমার জন্মের আপনি- আগে থেকে। আপনি প্রবলেমটাকে বড় করেন যখন আর অ্যাড্রেস করতে এবং address করতে এই পারবো যে না। প্রবলেমটা মানে ওটাকে হবে, জিয়ে রাখি হ্যাঁ, আমরা। এটা বাইরের যে সমস্ত এটা শুরু- জায়গাগুলো রিসার্চ শুরু- রিয়েল শুরু থেকে কিন্তু আমরা বলে আসছি, কিন্তু সেটা এই address জিনিসগুলোকে হয়নি। আইডেন্টিফাই করে বলাই আছে। আজকে যে আমার মনে কথাটা হয় বললাম, এই সাবজেক্টটা নিয়ে কেমন বাংলাদেশ চাই এই অনুষ্ঠানটা গত 5 বছর অন্তত এই সাবজেক্টটা নিয়ে 50টি কিংবা ততোধিক শুধু এই হ্যাঁ, এখন আমার মনে আমরা সমস্যা করেছি। কি? না, এখন আমার হবে মনে জানেন? সময় এসেছে যে আলোচনাগুলো করা হচ্ছিল, আমি এটাই প্রসিডিংয়ের কথা এই জন্যই বললাম যে কিছু ফোরাম থাকা উচিত, যদিও অ্যাকাউন্টেবল না। আশিক ভাই যে যেটা উনি বলেছেন, আই ডু এগ্রি। আমার কাছে মনে হচ্ছে বেটার উই মেক এ ট্রান্সক্রিপশন, জি। এটা করে ওনাদের কাছে আমরা যদি পাঠিয়ে দিই, জি, এবং এই যে আইনের ব্যাপারে না, যেটা এবং কথা আমরা তো বলছি যে আসছি। সংশোধন আপনারা এই বিষয়টাকে আমাদের কত পরামর্শটা থাকা কার্যকর উচিত। হবে? যেটা বেনজির ভাইও ঈদের আগে বলছিলেন যে ওনারা একটা রিটেন করেন এই যে প্রত্যেক ঈদের পরে। নসিমান করিমান বটবটি যেটা ইতিমধ্যে সৃষ্টি হয়েছে, এটার সংখ্যা প্রায় 30 লাখ ছাড়াই গেছে। এখানে আরেকটা বড় প্রবলেম দেখা দিচ্ছে কি জানেন, এরা অর্গানাইজ হচ্ছে, সাংগঠনিকভাবে সংগঠিত হইলে এগুলো বন্ধ করা আরো বেরি টাফ হবে। জি, কারণ সেখানে আবার এক শক্তিশালী আরো মানুষ শক্তি এসে সঞ্চয় দাঁড়াবে। করবে, আরো জি, শক্তি সঞ্চয় হবে। জনাব মিজানুর রহমান, আমি 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 আমরা তো সমাধানের পথটা খুঁজতে চাই। আমরা এবার একটি প্রবণতা দেখলাম, গত 2 ঈদেই প্রবণতা দেখলাম, প্রবণতাটা বাড়ছে যে মানুষ এখন রেলের প্রতি ঝুঁকছে। কারণ এই যে আপনার 15 ঘন্টা 16 ঘন্টা রাস্তায় বসে থাকার চেয়ে
আপনার ট্রেনে অন্তত সময় মতো গিয়ে পৌঁছাবে, ওখানে কোনো যানজট হবে না, অন্তত কিছুটা নিরাপদে বাড়ি পৌঁছাতে পারবে, যার জন্যে রেলে আমরা উপচে পড়া ভিড় আমরা দেখছি। কিন্তু তারপরেও রেলের সক্ষমতা বাড়ানো হচ্ছে না। যে চাহিদা তৈরি হচ্ছে পৃথিবীর উন্নত সকল দেশ, এমনকি পার্শ্ববর্তী ভারতে পর্যন্ত আমরা ইন্টারসিটি, এমনকি শহরের ভিতর থেকে বাইরে 100 থেকে 200 কিলোমিটার দূরের মধ্যে ব্যাপকভাবে রেলকে আপনার বিস্তৃত করা হয়েছে, যাতে সকালবেলা অফিস করে বিকালবেলা চলে যেতে পারে, এবং এত সুন্দরভাবে প্ল্যান করে সাজানো হয়েছে। আমরা কিন্তু রেলকে কেন যেন কার্যকর না করে ফ্লাইওভার, তারপর বিভিন্ন দিকে আমরা বিক্ষিপ্তভাবে ছুটে যাচ্ছি এবং সড়ককেই আবার গুরুত্ব দিচ্ছি। কেন সমাধানের ওই জায়গাটায় আমরা গুরুত্ব দিতে পারছি না? আপনি যেমনটি বলছিলেন যে রেলের প্রতি কেন মানুষের আগ্রহ বাড়ছে, কারণ রেল কিন্তু আপনার ফাস্ট, সেফ মোড অফ ট্রান্সপোর্ট, জি, যে কারণে এবং চিপ, অবশ্যই চিপ। কিন্তু আমাদের যদি আসলে এখানে রাজনৈতিক সদিচ্ছার কিন্তু ভীষণ প্রয়োজন আছে, এবং বিষয়টি আসলে রাজনৈতিকভাবে কেউ নেবেন না। আমি যেটা বলতে চাই যে 1973 থেকে 75 সালের মধ্যে যেই আমাদের বাজেট কিন্তু ছোট আকারের, অনেক ছোট ছিল বাজেট ছিল, কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন সেখানে কিন্তু আপনার 28% আপনার যেই ট্রান্সপোর্ট সেক্টরের বাজেট, তার 28% ছিল রেলের জন্য বরাদ্দ। কিন্তু 75-এর পর থেকে 2011 সাল পর্যন্ত আপনার কিন্তু রেলের বাজেট কিন্তু ধীরে ধীরে কমেছে, এবং 2011 সালে এসে দেশীয় এবং আন্তর্জাতিক 11 সালে, জি হ্যাঁ, সেখানে সবাই জানি আমরা কি কারণ। 2011 সালে এসে কিন্তু রেলের প্রতি আপনার নজর দেওয়া হয়েছে, এবং এখন কিন্তু আপনার বাজেট, রেল আর আপনার সড়কের বাজেট মোটামুটি কিন্তু আপনার সমান, খুব মানে ডিফারেন্স এখানে নেই। তার মানে যদি আমরা একটা মাল্টি মোডাল ট্রান্সপোর্ট সিস্টেম চাই, সেটা কিন্তু সাস্টেনেবল হবে। কিন্তু আমাদের যেটা 75-এর পরের থেকে যেটা হয়েছে যে একটা সেক্টরের উপরেই আপনার কনসেন্ট্রেশনটা বেশি ছিল, এবং প্রবলেমটাও কিন্তু আপনার সেখানেই তৈরি হয়েছে। আরও একটু আমি উল্লেখ করতে চাই যে আমাদের যে চারটি মোড অফ ট্রান্সপোর্ট আপনার রয়েছে, সড়ক, তারপরে পানিপথ, আকাশপথ এবং রেলপথ, এর মধ্যে কিন্তু আপনার সবচেয়ে দুর্ঘটনা প্রবণ হলো আপনার সড়ক। কারণ এখানে যে গাড়ি সবগুলাই কিন্তু মানে যেই বাহনগুলা থাকে সেটা মানুষই চালাচ্ছে, কিন্তু আপনার সড়কে তার 100% কনসেন্ট্রেশন দরকার। আপনার সেকেন্ডের ফ্র্যাকশনের জন্য আপনার যদি মনোযোগ বিচ্ছিন্ন হয় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু আমাদের এখানে আসলে আমরা চালকদের, দুর্ঘটনা ঘটলে চালকদের আমরা দায়ী করব, কিন্তু আমাদের এখানে চালকদেরকে আসলে আমরা প্রপারলি ট্রেনিং দিতে পেরেছি? তাদের মানসিকতা পরিবর্তনের জন্য আমরা কি কোনো কাজ করেছি? তাদেরকে কি আমরা বিশ্রামের কি আমরা সুযোগ দিচ্ছি? এখানে হোসেন আহমেদ মজুমদার সাহেব রয়েছেন, কিন্তু ওনরাই কিন্তু ড্রাইভারকে বাধ্য করে দিনে আপনার 20 ঘন্টা কাজ করার জন্য, এবং চুক্তি দিয়ে দিচ্ছেন যে এতবার করে একদিনে 20 ঘন্টা। ঈদের সময় আপনি বললে হবে না, ঈদের সময় আপনার সেই চালক আমাদের কাছে বলেছে যে আমি 20 ঘন্টা চালাতে বাধ্য হয়েছি। তাহলে সে যে অ্যাক্সিডেন্ট করছে না, এটাই তো মিরাকল। একজন মানুষ যদি 20 ঘন্টা আপনার গাড়ির স্টিয়ারিং হুইলে যদি থাকে, আর আমাদের তো গাড়ির আপনার যে অবস্থা, প্রতিনিয়ত সেখান থেকে আপনার গরম বাতাস বেরোচ্ছে, সে কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছে। তারপরে যদি তাকে 20 ঘন্টা কাজের জন্য আপনি বাধ্য করেন, তাহলে সে যে অ্যাক্সিডেন্ট করছে না, এটাই তো আসলে মিরাকল। জি জি, ধন্যবাদ। আমি আমার প্রথম জায়গাটা ক্লিয়ার করতে গিয়েও শেষ পর্যন্ত করতে পারিনি। সেটা হচ্ছে আমাদের সাথে যন্ত্রের একটা প্রচন্ড রকমের ভালোবাসা তৈরি হয়েছে। সেই ভালোবাসা থেকে ওই যে 20 ঘন্টা ধরে ওনারা কাজ করান, কারণ যন্ত্র তাকে টাকা দেয়, অতএব টাকা বানানোর যন্ত্র তো আমাদের খুব পছন্দ। সেবার জায়গায় নাই এবং টাকা বানানোর যন্ত্র আমাদের পছন্দ, অতএব মানুষ মরে যাক, কিন্তু আমাদের টাকা বানানোর যন্ত্র আরো বেশি দরকার। আবার একইভাবে আমরা যখন এই যে রাস্তা পার হচ্ছে মোবাইলে কথা বলছি, কারণ এই মোবাইলটা আমাদের খুব প্রিয়, হ্যাঁ, অনেক বেশি প্রিয়, অতএব আমরা সেটাও খেয়াল করছি না। যখন গাড়ি ড্রাইভ করছে ড্রাইভাররা মোবাইলে কথা বলছে, যন্ত্রের প্রতি সেই ভালোবাসা থেকেই করছে। প্রতিটা জায়গায় আমার মনে হচ্ছে যন্ত্রকে খুব বেশি কাছে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু যন্ত্রকে দূরে রেখে যদি চলা যায় এবং সেবাটাকে সামনে নিয়ে আসা যায়, মানবিকতাকে নিয়ে আসা যায়। ড্রাইভারের ট্রেনিং তো দূরের কথা, লাইসেন্স দেওয়া যে হচ্ছে সেটাই তো পরীক্ষা করে দেওয়া হচ্ছে না, সেটাই তো ফেক লাইসেন্স নিয়ে ঢাকা শহরে চালাচ্ছে কিংবা মহাসড়কে চালাচ্ছে, সেই জায়গাগুলোতেই তো নাই। অর্থাৎ যারা লাইসেন্সটা দিচ্ছেন তারা যেমন মানবিকতা বা মূল্যবোধহীন,
আবার ড্রাইভার যারা নিচ্ছেন তারাও মূল্য বোঝেন। জি, হোসেন মজুমদার, আহমেদ মজুমদার যে কথাটি বলছিলেন যে আইন পাশ হয়ে গেছে, ওটা এখন মানে উনি খুব খুব শর্টকাট আইনটা পাস হওয়ার এই পক্ষে উনি shortcut- বলছিলেন। এই shortcut সমস্যাটাই আমি আমাদের মূল প্রশ্নটি শেষ করি। সমস্যা। এখানে ইস্তাকরে যেমন ইলিয়াস কাঞ্চন বলছিলেন যে আমাদের তো একটি পরামর্শ দেওয়ার একটা সুযোগ থাকা উচিত, কিংবা আমাদের তো একটি পরামর্শ আছে, কারণ এই কাজগুলো হলে আসলে সেটা খুব উপকৃত হবে, কিংবা এটার ফাঁক ফোকর দিয়ে গড়িয়ে যাবে। আপনি কি মনে করেন যে আসলে একসাথে বসেই তো এই জিনিসগুলোর সিদ্ধান্ত নেওয়া উচিত? অবশ্যই, মানে যেমন ইলিয়াস কাঞ্চনের কথা যদি বলি, তিনি তো অনেক বছর ধরে এটা নিয়ে কাজ আমরা করছেন, যতটুকু অতএব তার একটা experience জানি আছে। আইনের খসড়া হয়েছে, কিন্তু জনাব আপনার আহমেদ মজুমদার বলছিলেন যে এটা পাস হয়ে গেছে। আমি খুব সিম্পল একটা উদাহরণ দিই। মন্ত্রী পরিষদে পাশ হয়েছে। জি 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 আমি একটা এরপরে সিম্পল সংসদে। উদাহরণ দিই। ধরেন অনুমোদন করে ধরেন জি 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 একটা যাওয়ার গরিব আগেও এটা সংসদীয় কমিটির সঙ্গে আরো আলোচনা হয়, বহু কিছু হয়, তখন মানে আমি যেটা আমি বলতে একটা চাচ্ছিলাম simple যে উদাহরণ যে দিই। আপনার উনাদের পক্ষ থেকে কেন যেন তাড়াহুড়া যেটা এটা যেন হ্যাঁ, পাস হয়ে এটা- যায়। এটা- মানে আমি এটা মানবিক সকল ক্ষেত্রে আছে। আমি রাশেদা রনক খান এই মানবিক ব্যাপারটার কথা এখানে তুলতে খুব জরুরি। চাচ্ছিলাম আমি যে একদম- আপনি বলছিলেন যে আমরা যন্ত্র কিংবা যন্ত্রকে ভালোবাসি, এখানে কিন্তু বলা হয় সেবামূলক খাত, আসলে কতটুকু সেবামূলক খাতে আছে, যেখানে সেবামূলক আমাদের এক মন সময় মানসিকতাটা এরকম যে কোনোভাবে ওই আইনটা পাস হয়ে গেলে পরে বেঁচে এটা আমরা গেলাম, ভালো, কিন্তু বেঁচে গেলাম। আমাদের দুপক্ষকেই তো বসে সেটাকে মানবিক ভাবে দেখতে হবে। খুব মানে কয়েকটা পয়েন্ট, একটা পয়েন্ট এই জায়গাটা আমি বলি, একদম পরিবার দিয়ে উদাহরণ দিই। ধরেন আপনার বাসা রং করাবেন, হ্যাঁ, এখন আপনি আর আপনার স্ত্রী মিলে ঠিক করলেন কোন কালার হবে, সেটা এক ধরনের, আর বাচ্চা সহ সবাইকে জিজ্ঞেস করা এক ধরনের, জি। বাসায় যে অন্যান্য সাহায্যকারী আছে, দারোয়ান আছে, তাদেরকেও জিজ্ঞেস করা এক ধরনের। এখন নির্ভর করে আপনার মানসিকতা কতটা উঁচু, আমি যেটা কিংবা বলবো সেটা কতটা হবে। উদার, যে আপনি কয়েকজনকে নিয়ে বসবেন। হ্যাঁ, কারণ ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে, তাহলেই সেটা সেবা খাত হবে। এছাড়া এটা আমার বিজনেস ওরিয়েন্টেড মাইন্ডেই কিন্তু থেকে যাচ্ছে যে কত দ্রুত কতবার ড্রাইভার দিয়ে আমি টাকা বানাতে পারবো, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে খুব জরুরি যে জায়গাটা, সেটা হচ্ছে এই যে মানবিকতার কথা বললাম, সেগুলো যদি যত বেশি নিজেদের ভেতরে আমরা ওন করতে না পারবো, আমি ড্রাইভারকে কি শেখাবো? আমি মালিক হিসেবে যদি মানবিক না হই, আমি আমার ড্রাইভারকে তো চাবোই 20 ঘন্টা ধরে কাজ করুক, অতএব আমাকে শুদ্ধ হতে হবে। সেই শুদ্ধতার জায়গাটা আইন প্রণেতা যারা, তাদেরকেও হতে হবে। তারাও ভাবছেন সামনে নির্বাচন, একটা আন্দোলন গেছে, অতএব তাড়াহুড়া করে এমন কিছু একটা দিয়ে দেই যেন সবাই শান্ত হয়ে যায়। বিষয়টা তা না, এটা আমার দেশ, আমার ভালোবাসা, আমার জনগণ মারা যাচ্ছে, আমার পরিবহন শ্রমিক খাত, মানে এরাও আমাদের, তারা যারা মারা জি, যাচ্ছে তারাও তো কষ্ট পাচ্ছে, তারাও মারা যাচ্ছে, কিন্তু আমাদের অনেকগুলো অতএব গাড়ি চালক কিন্তু এই গাড়ির চাপাতেই মারা চালক গেছে। মারা গেছে, অনেক যারা সড়ক দুর্ঘটনায় মারা যায় 19% কিন্তু 19% আপনার কিন্তু ড্রাইভাররা মারা যায়। ড্রাইভাররা। তাহলে তাহলে তারাও তো মারা পুরো যাচ্ছে। বিষয়টা মারা হচ্ছে আমার, কিন্তু আমার। অতএব এই আইন করতে গেলে যে মানে এখানে আমি গবেষণাটা বলার কোনো দরকার, সুযোগ নেই, এখানে আমারকে চিন্তা করতে হবে। হ্যাঁ, আপনি আমার সেটা বলছেন। হিসেবে চিন্তা করতে হবে, ওদের হিসেবে গরিব ধনী এইসব বা পলিটিক্যালি ক্ষমতাবান ক্ষমতাহীন এইসব জায়গা থেকে ভাবলে আসলে এই সেক্টরে কোনো উন্নতি সম্ভব না। ইলিয়াস কাঞ্চন ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে আমরা সবাই কিন্তু ক্ষমতাবান। হ্যাঁ, একজন ড্রাইভারও ভাবছে যে উত্তম কুমারের মতো একজন এসআই কে মেরেও সে হয়তো পার পেয়ে যাবে, যার জন্য সে তার রাগটা ধরে রাখার জন্য করেছে। এই যে নিজেকে ক্ষমতাবান ভাবা বা পলিটিক্যাল নেটওয়ার্ক ব্যবহার করা, সেই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে। আমরা কিন্তু আপনি যখন পলিটিক্যাল নেটওয়ার্ক ব্যবহার করছেন, আমি আপনাকে বকছি ইচ্ছে মতনে, কিন্তু আমার যখন প্রয়োজন আমি কিন্তু 100% আমার পলিটিক্যাল নেটওয়ার্ক ব্যবহার করছি। এই যে সেলফ ইন্টারেস্ট থেকে যতদিন পর্যন্ত আমরা বের না হতে পারবো, ততদিন পর্যন্ত এই রাশেদা রনক খান, জায়গাটায় change আপনি আসবে। দীর্ঘদিন আপনার পড়াশোনার কারণে কিংবা অন্য কোনো প্রয়োজনে আপনি ওয়াশিংটন ডিসিতে ছিলেন, আপনি অনেক দেশের উন্নত বিশ্বে আপনি যাতায়াত করেছেন। আমরা অনেকেই খেয়াল করেছি যে আপনার বিদেশে যখন গাড়ি চালায় একটা উৎকণ্ঠা কাজ করে, সবাই একটা আতঙ্কের মতো গাড়ি চালাচ্ছে। এই যে আমাকে বুঝি পেনাল্টি করে দিল, এই যে বুঝি আমার একটা বড় শাস্তি হয়ে গেল, এই যে বুঝি আমার লাইসেন্সটা কেড়ে নেওয়া হলো, আমি আর কোনোদিন লাইসেন্স পাবো না। সেই জিনিসটা আমাদের মধ্যে তৈরি হলো না কেন? ওই যে কারণে আইন তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু এই জিনিসগুলো, এই ইনসাইট গুলো নেওয়ার আমাদের ধারণ ক্ষমতা নেই। আমরা বিদেশ যাই, আমি একটু আগেই বলেছিলাম, আমরা ট্রেনিং এ যাই, আমরা পড়তে যাই, আমরা কোনো চাকরি সূত্রে যাই, কিন্তু আমরা লক্ষ্য করি না যে তিনবারের বেলায় কার্ড খেলে পয়েন্ট গেলেই কিন্তু একজন আমেরিকান ড্রাইভারের শেষ, সে 12 বছর ধরে আর গাড়ি চালাতে পারছে না। আমাদের সাথে কি ফোন আছে, জায়গায়- ফোনটি নিয়ে আমরা আসবো, আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি সাজিদ হাসান বলছি।
আমি একজন শিক্ষার্থী স্নাতকোত্তরের। আমার প্রশ্নটি হচ্ছে সাংবাদিক ইশতিয়াক রেজার কাছে, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দাবি মেনে নেওয়া যে 17টি কর্মযোগ্য পালনের কথা বলা হয়েছে, সেগুলোর কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হলেও মিডিয়া তেমন কোনো কভারেজ দিচ্ছে না। প্লাস প্রধানমন্ত্রীর নির্দেশ পালনে গাফিলতি করার এমন ধৃষ্টতা ঠিক কারা দেখাচ্ছে? আর তাছাড়া যে বিষয়টি, সেটা হচ্ছে সর্ববিষয়ের দায়ভার কেন সর্বদা মাননীয় প্রধানমন্ত্রীকে নিতে হবে? তাহলে বাকি গভর্নমেন্ট বডি এর কাজ কি? এই বিষয়ে মিডিয়া ঠিক কি কি কাজ করছে? জি ধন্যবাদ, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। সৈয়দ ইশতিয়াক রেজা যদি ডিরেক্ট জি, প্রশ্নের উত্তরে চলে এবং যান। উনি কিন্তু ওনার প্রশ্নের মধ্যে উত্তর দিয়েছেন যে সবকিছু আমরা প্রধানমন্ত্রীর দিকে ঠেলে দিব কেন? এটা তো নির্ধারিত লোকজন আছেন, মন্ত্রণালয় আছে, বিভাগ আছে, তারা দায়িত্ব পালন করবে। আমরা আশাবাদী যে 17টি নির্দেশনা এসছে এবং উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, সচিবের নেতৃত্বে একটা কমিটি কাজ করছে। আমরা একটু সময় দিতে চাই তাদেরকে, এবং আতিক ভাই যেটা বলেছেন যে তারা আরো সিরিয়াস হয়েছেন, এই সিরিয়াসনেসটা দেখতে চাই। কিন্তু রাশেদা রৌনক খানের একটা কথা যেটা উনি বলেছেন যে এটা বিজনেস ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে যতটা না মালিক, কিন্তু বিজনেস কিন্তু রেসপন্সিবল বিজনেস। বাংলাদেশের বিজনেস কিন্তু ইরেসপন্সিবল বিজনেস না পৃথিবীর কোথাও। বাংলাদেশে যেটা হচ্ছে জীবন ছিনতাইয়ের বিজনেস, এইটা তো হতে পারে না আসলে। আরেকটা হলো পরিবহন শ্রমিকরা এত বছরে এত টাকা আয় করেছেন, এত বিনিয়োগ করেছেন, আজ পর্যন্ত নিজেরা কখনো ফিল করেন নাই, অনুভব করেন নাই যে আমাদের একটা ভালো চালক প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রয়োজন, আমাদের চালকদের আরো বেশি দক্ষ মানবিক হয়ে ওঠার জন্য তাদের জন্য মোটিভেশন প্রয়োজন, এবং তাদের ভিতরে যতটা ধরেন অপরাধ প্রবণতা আছে, সংশোধনযোগ্য প্রবণতা কেন আমরা বাড়াতে পারবো না সেটি। এবং ওনার সাথে আমি একটা জায়গায় একমত, তিনি রাস্তাঘাটের কথা বলছিলেন, নসিমন করিমনের কথা বলছিলেন। আমাদের ভালো রাস্তা দরকার, আমাদের ভালো গাড়ি দরকার, আমাদের ভালো চালক দরকার, আমাদের ভালো মালিক দরকার, আমাদের ভালো আইন দরকার, আইনের প্রয়োগ দরকার, দায়িত্ব নেওয়ার অভ্যাস দরকার, পথচারীদের আচরণ পরিবর্তন দরকার। কিন্তু এটা কিন্তু একদিনে হবে না, আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে। কিন্তু সবার আগে কিন্তু স্টিয়ারিংটা যাদের হাতে, আমরা বলি না যে চালাচ্ছে, এই চালানোর মধ্যে চালক যেমন আছে, চালকের কর্তা আছেন, মালিক, তাদেরকে কিন্তু সবার আগে একটু সচেতন হওয়া দরকার আছে। নয়তো কিন্তু এই যে উত্তমের পরিণতি হবে না, তো ওই যে মায়ের কোল থেকে শিশু ছুটকে পড়বে, পায়েলকে হত্যা করা হবে, প্রবণতা বন্ধ হবে না। এবং প্রবণতাটা এমন একটা পর্যায়ে কেন যাবে যে ঢাকা শহরে, খোদ রাজধানীতে একটি কর্মজীবী নারী সন্ধ্যার পরে একটা বাসে উঠতে ভয় পাবে? কেন এমন হবে যে একটা মানুষ গাড়িকে, পারসেপশনটা কেন এরকম তৈরি হবে যে গাড়ি মানেই, সড়ক পরিবহন মানেই হলো নৈরাজ্য? এই দায়িত্ব আমাদের প্রত্যেকের, কিন্তু প্রত্যেকের মধ্যে যাদের হাতে স্টিয়ারিংটা আছে তাদের দায়িত্ব অনেক বেশি। একটা কথা আমি আপনাকে বলি, আমার একটা লেখার একটু কথা বলি। সভ্য সমাজের মূল লক্ষণ হলো দায়িত্ব জ্ঞান সম্পন্ন প্রশাসন, ন্যায়পরায়ণতা, সমদর্শিতা, দুর্নীতির মুক্তি। এগুলো সমাজের মান নির্ণয় করে। এইগুলোই কিন্তু বেসিক্যালি অপরাধ প্রতিষেধক। এগুলো প্রতিষ্ঠিত না হলে সড়কে আর কখনো শৃঙ্খলা ফিরবে না। কথা হবে, আশ্বাস হবে, কিন্তু দিন শেষে রাজনীতির পেশি সব ফসল ঘরে তুলবে। জি ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব হোসেন আহমেদ মজুমদার, আমরা যে আলোচনাটি করলাম, আসলে এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত শুধুমাত্র সাধারণ মানুষ হচ্ছে না, আমাদের গাড়ি চালক ভাইরা, ওনারাও কিন্তু ক্ষতিগ্রস্ত প্রাণ হারাচ্ছেন, ওনারাও পঙ্গু হচ্ছেন, 19% চালক মারা যাচ্ছে। কাজে আপনারা ওই জিনিসটাকেও যদি মাথায় নিয়ে আপনারা, এটা কিন্তু আমি কিংবা আমার কিংবা আপনার না, এটা সবার প্রত্যেকের কল্যাণের জন্য, প্রত্যেকের জীবনের নিরাপত্তার জন্য আসলে একটি সুন্দর সংশোধন গণপরিবহন ব্যবস্থা দরকার। 20 ঘন্টার কথা স্যার বলছিলেন যে 20 ঘন্টা একটা ড্রাইভার সাক্ষাৎকার দিয়েছে, এটি আমি শেষ করি। এটা হচ্ছে আমি যেটাকে আপনাকে বলি, এটা যে আমি আপনার 12 ঘন্টা প্রত্যেক দিন যে সেটা না, জ্যাম থাকে, ঈদের সময় ওখানে বাধ্য ড্রাইভারটা হয়েছে। চেঞ্জ করবো কিভাবে? এক, 2 নাম্বার হচ্ছে পরামর্শ নেওয়ার কথা। আমাদের কাঞ্চন সাহেব যেটা বলছিলেন যে পরামর্শ, আইনের পরামর্শের বিষয়ে 2015 বা 16 সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল থেকে শুরু হয়ে রাতে 7টা পর্যন্ত কিন্তু এই আইনের উপরে সুপারিশনামা বা যা নিয়ে অনেক ডিসকাস হয়েছে। সেখানে আমিও ছিলাম, আপনি মনে হয় ছিলেন। তারপরে এরপরে বিভিন্ন কর্মশালা কিন্তু হচ্ছে। সেখানে আপনাদের গুলো নেওয়া হয়েছে, কিন্তু আমাদের গুলো নেওয়া হয়। আচ্ছা, তো নেওয়া হয়েছে এগুলোর উপরে, আইনের উপরে ওই যে প্রভাবের বিষয় আছে না, ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। যে এরকম সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা শেষ মুহূর্তে এসে যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই দেশটা আমাদের, এখানে পরিবহন শিল্প যদি সুন্দরভাবে, সুস্থভাবে পরিচালিত হয়, নির্বিঘ্নে পরিচালিত হয়, একটা মানুষের যদি জীবন বাঁচে, প্রত্যেকেই আমরা খুশি হব। জীবন কেউ নিতে চাই না, আমরা প্রত্যেকে জীবন বাঁচুক, কোনো দুর্ঘটনা না ঘটুক। কিন্তু মহাসড়কের দিকে তাকালে দেখবেন রাস্তার পাশে আপনার তেল চুরির দোকান কিন্তু বসা আছে, উঠাইবার কোনো লোক নেই। ফুটপাতের উপরে দোকান দিয়ে ফুটপাতের সামনে 4 টেবিল বসিয়ে রাখা আছে, সেখানে মেয়রদের কোনো দায় দায়িত্ব নাই। ঢাকা টাউনের ভিতরে
সারা বাংলাদেশে 752টা ইন্টারসেকশন আছে, ঢাকা টাউনের ভিতরে আছে 73টা। এগুলোর ভিতরে যদি প্রত্যেকটার ভিতরে যদি সিসি ক্যামেরা বসানো হয়, তাহলে বাসের যে নূরের যে আমরা সবাই মনে করি এটি অনেকাংশে থেমে যাবে। জি, খুব খুব ভালো এবং খুব পয়েন্ট জনাব আতিকুল ইসলাম যে কথাটি বলছিলেন, আসলে এগুলোর একটি মিনিট থাকা উচিত, যেটা নিয়ে সামনে কাজ করার, যে এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। যে মহাসড়কের পাশে আমরা দোকান দেখছি, আবার সড়কের পাশে দোকান বসিয়ে সামনে আবার বেঞ্চ বসিয়ে লোককে বসে থাকতে দেখছি, বিক্রি করছে। এই প্রত্যেকটা মানুষ, মানে যারা এই দায়, আমরা যে বলছি দায় দায়িত্ব নেওয়া, তারা যদি ভাবেন একজন উত্তম কুমারকে তৈরি করতে, তার বাবা মা যখন জন্ম হয়েছে নিশ্চয়ই উত্তম কুমারের কথা ভেবেই নাম রেখেছেন। আমি বারবার এই জিনিসটা ভাবছিলাম নামটা শুনে, এবং কত শখ করে ছেলেটাকে পুলিশে দিয়েছে, এই করেছে। ঠিক একই ভাবে মাটা যে কোলে নিয়ে রেলের কথা বলছিলেন, সেই মাটাকে বাচ্চাটাকে ফেলে আমি দিল। তথ্য দিই, রেলের একটু ছোট্ট তথ্য দিয়ে শেষ করব। সেটা হচ্ছে 2877 কিলোমিটার রাস্তা আছে আপনার রেলের মধ্যে। এর মধ্যেই আছে আপনার রেলের 2541টা আছে আপনার রেল গেট, যার মধ্যে অনুমোদিত আছে 780টা, আর বাকি সব অনুমোদিত। আমরা এই জিনিসগুলো জানি, আমরা এই জিনিসগুলো জানি। আমাদের সাথে একজন দর্শক আছে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি আনোয়ার হোসেন পান্থপথ থেকে বলছিলাম। আসলে ঠিক প্রশ্ন না, এক ধরনের আপনাদের আলোচনা শুনছিলাম, শোনার পরে আহমেদ মজুমদার সাহেব, ওনার একটা কথায় আমি একটু আতঙ্কিত এবং হতাশ। মানে উনি যেভাবে বলছিলেন যে আইনের গতিতে চলবে, আমাদের যে আইন যে গতিতে চলছে, এই গতির কারণেই কিন্তু আমরা আসলে আজকে এই হতাশা এবং এই আতঙ্কের মধ্যে আছি। তো উনি বলছিলেন যে আইনের গতিতে চললে তো এই এখন যে বিদ্যমান যে আইন আছে, এই আইনে আসলে সড়ক দুর্ঘটনায় এই পর্যন্ত কতজন শাস্তি পেয়েছে বা কোনো উদাহরণ আছে কিনা, এটা কিন্তু আমাদের জানা নাই। ইভেন আমরা একটা ঘটনা জানি যে একবার 2 জনকে শাস্তি দেওয়ার পরে, হাইকোর্ট কর্তৃক শাস্তি দেওয়ার পরে দেখা গেল যে পরে 2 দিন 3 দিন পুরো পরিবহন ব্যবস্থায় কলাপস করেছিল। তো আমরা তো আসলে এক ধরনের জিম্মি, যেই বিদ্যমান আইনে আসলে যতটুকু ন্যূনতম শাস্তি আছে সেটি বিধান পর্যন্ত করা যাচ্ছে না, সেটি পর্যন্ত দেওয়া যাচ্ছে না। আর নতুন যে আইনের কথা বলা হচ্ছে, সেটি হলেই যে রাতারাতি অবস্থা পরিবর্তন হবে, আমি আসলে কোনো আশা আলো দেখতে পাচ্ছি না। জি, ধন্যবাদ। আমাদের আসলে হাতে একদম সময় নেই। ইলিয়াস কাঞ্চন, আপনি যদি 30 সেকেন্ডের জন্য ওনার কথারই একটা জবাব দিচ্ছি, যেহেতু দর্শক প্রশ্ন করেছে। আইনের গতিতে যদি চলতো, তাহলে 1983 সালের যে আইনটি ওনারা হরতাল করে, স্ট্রাইক করে, তাহলে এটাকে শাস্তি কমায় নিয়ে আসতেন না। ওনারা ওইটাকে হরতাল করে, আন্দোলন করে 10 বছরের শাস্তিকে ওনারা 3 বছরে নিয়ে আসতেন। জামিন অযোগ্য শাস্তিটাকে ওনারা জামিনযোগ্য করে নিয়ে আসতেন। হ্যাঁ, ওনারা নিয়ে আসতেন। ওনারাই কিন্তু আইনকে আইনের মতো চলতে, ওনারাই কিন্তু আইনকে আইনের মতো চলতে দেন নাই। তো আমাদের সেটি হলো একটা, শুধু তাই না, মিশুক মুনির এবং আমাদের তারেক মাসুদের হত্যার যে রায় হলো হাইকোর্টে, তারপরে মালিক সমিতি বসে সারা বাংলাদেশ অচল করে দিয়েছিল। ওনারা কিসের আইন মানেন? জি, আমাদের আলোচনা শেষ করতে হবে। নিশ্চয়ই আমরা আরো আলোচনা করবো। আমি আরেকটা কথা, ওনারা কিন্তু শুধু যে অন্যান্য মানুষ, এই যে চালকের কথা আসছে, একজন চালকের স্ত্রী আজকেও কিন্তু আমার কাছে আসছে, কিন্তু সেই চালকের স্ত্রীটি আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। ওনারা তার কোনো কম্পেনসেশনে দিচ্ছেন না। এবং যে থানায় মামলাটি হয়েছে, শিকর পরিবহনের যে চালকটি মারা গেছে, সে আজকে আমার কাছে আসছে এবং তাকে কিছু হেল্প করতে হয়েছে আমাকে। এইরকম তারা কিন্তু ড্রাইভার নিহত হলে ওনারা কিন্তু ভিকটিম কিন্তু একদল, আর যারা ভিকটিম করছেন তারা কিন্তু একদল, সে চালকই হোক কিংবা সাধারণ মানুষ। আমাদের আলোচনা শেষ করব। 30 সেকেন্ড এবং পরে মাসে মাসেও দেয়। আপনাদের মতো এত বড় প্রতিষ্ঠান 50-60 হাজার টাকা দিবে, কি হবে? যেমন বাংলাদেশে এইখানে সড়কের নিরাপত্তা নিয়ে অনেক দিন ধরে আলোচনা করছে। আমরা ওই জায়গাটা আইডেন্টিফাই করার চেষ্টা করি, যেহেতু ফর্মাল মিটিং, আমরা অফিসিয়াল যে ফোরাম, সেখানে তো আমাদের মিটিং গুলো হয়। এটা একটা ফোরাম যেখানে সবাই উন্মুক্তভাবে আসে, আলোচনা করতে পারি, আলোচনা করে আমরা যেন সুনির্দিষ্ট একটা পয়েন্টে পৌঁছাতে পারি। কেউ কাউকে ব্লেম করলে যেটা হবে কি, যে সময় নষ্ট হয়ে যায়। তার চেয়ে যদি খুব স্পেসিফিক করা যায় যে কতটুকু কাজ আমরা করতে পারি, এবং পরবর্তীতে বসে যেন আমরা দেখতে পারি যে কতদূর কাজ হয়েছে। এর মাধ্যমে যদি কিছু কাজও হয়, যে কিছু লোকের মৃত্যু যদি কমে, কিছু রাস্তা যদি নিরাপদ হয়, কিছু যানজট যদি কমে, এখানে দর্শকরাও যেহেতু ওই চালকটা মারা গেছে, কিন্তু ওই শিকরের চালক কিন্তু তখন যাত্রী ছিল অন্য বাসের। ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, দুর্ঘটনা কমাতে হলে যে কোনো মূল্যে সড়কে নৈরাজ্য দূর করে শৃঙ্খলা ফেরাতেই হবে। আর সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কার্যালয় থেকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর গাফিলতি করলে শাস্তির বিধান করতে হবে। সড়কে আইন অমান্য করলে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
রাজনীতির ঊর্ধ্বে উঠে মহাসড়কগুলোকে নসিমন, করিমন, ভটভটি কিংবা রিক্সা ভ্যানের মতো ধীর গতির যান্ত্রিক অযান্ত্রিক যানবাহন মুক্ত করতে হবে। পরিবহন খাতকে রাজনীতি মুক্ত করতে হবে। হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও সড়কের অবকাঠামোগত ত্রুটি দূর করতে হবে। গাড়ির মালিক, চালক ও সহযোগীদের সচেতন করতে হবে, তাদের মানবিক হতে হবে। আর পথচারীদেরকেও নিয়ম মেনে রাস্তায় চলাচল করতে হবে। শিশুরা চোখ খুলে দিয়েছে শুধু মুখে না বলে, চোখ যে খুলেছে কাজে এবং আচরণে তা প্রমাণ করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।